আসসালামু আলাইকুম। আমরা ভেক্টর নিয়ে পড়াশোনা করছি। এইচএসসি লাইফ শুরু হওয়ার পর ফিজিক্সের ভেক্টর দিয়েই মূলত শুরু হয় হাতেখড়ি। আর এই হাতেখড়ি যখন চলে তখন এই চ্যাপ্টারের একটা টপিক অলমোস্ট প্রত্যেকবার পরীক্ষার হলে দেখা যায়। অলমোস্ট প্রত্যেকবার। তার মানে হচ্ছে ধরেন আপনি সারা বছর কোনো কিছু পড়েন নাই, একদম এন্ডিং মোমেন্টে আমাকে বললেন যে আমি তো আসলে তেমন কিছু পড়ি নাই, এখন পরীক্ষাটা দিতে চাই। তাহলে আপনাকে মনে হয় আমরা একটা টপিকের অঙ্ক করতে বলবো, আর সেই টপিকটা নিয়েই আজকে কথা বলা শুরু করছি। সেটা হচ্ছে স্রোত এবং নৌকা বা কারেন্ট অ্যান্ড রিভার। আপনি জাস্ট বোর্ড কোশ্চেন ওপেন করেন, র্যান্ডমলি ওপেন করেন, ভেক্টর চ্যাপ্টার থেকে যেটা প্রায় প্রতি বছর এসেছে, প্রতি বছর আসে, সেই টপিকটার নাম হচ্ছে কারেন্ট অ্যান্ড রিভার বা স্রোত এবং নৌকা। তো আমরা সেই স্রোত এবং নৌকা এই টপিকটা নিয়ে আজকে একটু গল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা করব একটা টেমপ্লেট দিতে, চেষ্টা করব একটা ফরম্যাট দিতে, একটা ছাঁচ তৈরি করে দিতে। আপনি খালি পরীক্ষার হলের বিভিন্ন ডেটা ওই ছাঁচের মধ্যে ইনপুট দিবেন, আউটপুটটা বের করে নিয়ে যাবেন। সকল কিছু ভুলে গিয়ে শুধুমাত্র এই ছাঁচটা একটু ভালোভাবে অ্যাডপ্ট করেন। আমি আশা করছি এই জায়গা থেকে আপনি একটা অসাধারণ রকম আউটপুট পাবেন। তো আসেন এই স্রোত নৌকা নিয়ে কথাবার্তা বলবো। স্রোত নৌকা আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটির একটা পোরশন। আমরা যেহেতু ছোট বয়সে আছি, তাই আমাদের এখানে কিছু কিছু জিনিস অ্যাজাম্পশনে আসে, এবং সেই অ্যাজাম্পশনের কারণে আমাদের সেই রিলেটিভ ভেলোসিটির খুব বেশি ঝামেলা এইখানে আসলে আমাদের ঘটে না। তাই আমরা এখানে ওই রকম ঝামেলা ছাড়াই দেখবেন ইনশাল্লাহ পার করে চলে আসব। তো যেহেতু স্রোত এবং নৌকা নিয়ে কথা হচ্ছে, তাহলে আসেন আমরা সর্বপ্রথমে একটু নদী আঁকার চেষ্টা করি। তো আমরা মনে করে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের একটা নদী, এই যে এইটা একটা নদী। ওকে, এখন এই নদীতে আমরা যদি অ্যালং দ্য ব্যাংক বা তীরের কথা বলি, তাহলে সেই গল্পটা এরকম যে একটা স্রোত, এই জায়গায় এই নদীতে স্রোত প্রবাহিত হচ্ছে যেদিকে, সেই ডিরেকশনটা যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি, এই ডিরেকশনে স্রোত প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে কারেন্ট বা স্রোতের দিক, এটা হচ্ছে কারেন্ট বা স্রোতের দিক। এখন একজন মাঝি এইখান দিয়ে নদীটা অতিক্রম করার চেষ্টা করবে, সেজন্য নদীর কিছু ক্রাইটেরিয়া বলার চেষ্টা করছি। নদীর ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে তার উইথ বা প্রস্থ। আমরা মনে করে নিচ্ছি তার প্রস্থটা হচ্ছে ডি। এবার আমরা ভাবছি একজন মাঝি এই নৌকা নিয়ে এখান থেকে যদি রওনা দেয়, দেখেন বাচ্চা, ফিজিক্স তো একটু ফিল করতে হয়। তাই প্রথমত ভাবেন এই নৌকা যেটা নিয়ে রওনা দিবে, সেই নৌকায় কোনো বৈঠা নাই, সেই নৌকায় কোনো রকম কোনো বৈঠা নাই, ইঞ্জিন নাই। বেয়ার গ্রিলসের মতো শুধুমাত্র কি আছে, একটা ভেলার মতো একটা কলা গাছ আছে। তো এখন যদি এই জায়গায় নৌকাটাকে ছেড়ে দেওয়া যায়, সেটা কি হবে? স্রোতের জন্য ভেসে যাবে। তা আমরা প্রথম যে প্যারামিটারটা ইন্ট্রোডিউস করছি আপনাদের সামনে, সেটা হচ্ছে স্রোতের কারণে নৌকার বেগ বা ভেলোসিটি অফ বোট ডিউ টু কারেন্ট। ভেলোসিটি অফ বোট ডিউ টু কারেন্ট বা স্রোতের কারণে নৌকার বেগ, স্রোতের কারণে নৌকার বেগ এইটা। তাই এটার একটু নাম দেই বাচ্চা, এটার নামটাকে বলছি পি। এটার মান কার সমান হবে? স্রোতের বেগের সমান হবে। সেজন্য আমরা মাঝে মাঝেই দেখবেন বলবো একটি নদীতে স্রোতের বেগ এত। তো এটা স্রোতের বেগ, তার মানে আপনার মাথার মধ্যে ঢুকে যেতে হবে এটা হচ্ছে স্রোতের কারণে নৌকার বেগ। তাই আমরা একটু নোটও করছি। আমরা সর্বপ্রথম যে প্যারামিটারটা ইন্ট্রোডিউস করলাম সেটা হচ্ছে পি। এই পিটাকে বলার চেষ্টা করছি ভেলোসিটি অফ বোট ডিউ টু কারেন্ট বা স্রোতের কারণে নৌকার বেগ।
এবার আপনি ভাবেন এই নদীতে কোনো স্রোত নাই, এই নদীতে কোনো স্রোত নাই। একজন মাঝি একটা বৈঠা নিয়ে নেমেছেন অথবা একটা ইঞ্জিন আছে, সেই ইঞ্জিন নিয়ে নেমেছেন। আর সেই ইঞ্জিন তিনি যেদিকে চালনা করবেন, ধরেন এখানে বৈঠাটার একেবারে নৌকাটা রেখে এই দিকে চালাচ্ছেন, স্রোত তো নেই, তার মানে এইদিকে যাবেন। যদি এইদিকে যেতে চান এইদিকে যাবেন, যদি এইদিকে যেতে চান এইদিকে যাবেন, যদি এইদিকে যেতে চান এইদিকে যাবেন, যেদিকে চান সেদিকেই যাবেন। তো আমরা সেই ইঞ্জিনের কারণে নৌকার যে বেগ, যেটাকে আমরা নৌকার বেগ বলে ডাকি, সেটা মনে করলাম এইটা। এটার একটু নাম দিচ্ছি, আমরা মনে করলাম এটার নাম হচ্ছে কিউ। আমরা এই টপিকটাতে প্যারালেলোগ্রাম ল ব্যবহার করব আমাদের অঙ্কের সুবিধার জন্য। এইটা তাহলে আমরা বলছি ইঞ্জিনের কারণে নৌকার বেগ, যেটাকে আপনি নৌকার বেগ বলে চিনেন। ভেলোসিটি অফ বোট ডিউ টু ইঞ্জিন। এই দুইটাই ইউনিফর্ম বা সুষম, এই দুইটাই ইউনিফর্ম বা সুষম, কোনোটাই চেঞ্জ হয় না। এবার আপনি মনে হয় আমাকে বলতে পারেন এই বেচারা তাহলে আসলে পৌঁছাবে কোথায়? আপনি মনে হয় আমাকে এখন বলে দিতে পারছেন এই বেচারা আসলে পৌঁছাবে কোথায়? এই বেচারা বেসিক্যালি পৌঁছাবে এইখানে। যে কিছু মিসকনসেপশন তৈরি করেন না। যদি এটাকে বলেন স্রোতের বেগ, যদি বলেন এটাকে নৌকার বেগ, তাহলে স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ করলে আপনি কার বেগ পাবেন? প্রবলেম। এটা স্রোতের কারণে নৌকার বেগ, এটা ইঞ্জিনের কারণে নৌকার বেগ, তাই এইটা হবে নৌকার লব্ধি বেগ বা রেজাল্টেন্ট ভেলোসিটি। তো এই স্রোতের কারণে নৌকার বেগটাকে আমরা স্রোতের বেগ নামে চিনি, ইঞ্জিনের কারণে নৌকার বেগটাকে আমরা নৌকার বেগ নামে চিনি, আর এইটাকে আমরা লব্ধি বেগ, নৌকার যে লব্ধি বেগ, এটাকে আমরা লব্ধি বেগ বা রেজাল্টেন্ট ভেলোসিটি নামে চিনি। এটার নাম আমরা দিলাম আর। তাহলে এই যে আর নামের যে গল্পটা বলছি, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি বা লব্ধি বেগ। রেজাল্টেন্ট ভেলোসিটি বা লব্ধি বেগ। আচ্ছা, আমরা মনে করে নিচ্ছি স্রোতের বেগের সাথে ইঞ্জিনের বেগ যেটা, সেটা আলফা কোণ তৈরি করে। আমরা মনে করে নিচ্ছি এই কোণটা হচ্ছে আলফা। আমরা মনে করে নিচ্ছি এই কোণটা হচ্ছে থেটা। তাহলে আমাদের সেই রাজ্যটা আমরা একটু ক্লিয়ার করি। আলফা, ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ। অর্থাৎ যদি বলে একটি নৌকা স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দেয়, যদি বলে একটি নৌকা স্রোতের সাথে 150 ডিগ্রি কোণে রওনা দেয়, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এবং এই অ্যাঙ্গেলের ভেরিয়েশনটা কত থেকে কত পর্যন্ত হবে এটা যদি একটু বুঝার চেষ্টা করতাম। এই আলফা ভেরি করবে 0 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত। কেন? হোয়াই 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 আপনাকে এমনি বুঝানোর জন্য একটু আঁকি, তারপর আবার মুছে দেব। এমনি বুঝানোর জন্য আঁকি, তারপর মুছে দেব। আপনি এখানে ছিলেন, আপনি এখন চাইলে এদিকে রওনা দিতেই পারেন, 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 এদিকে রওনা দিতেই পারেন। আর আপনি চাইলেই কি আপনি এই পাশে আসতে পারবেন? ডেফিনেটলি না। তাহলে আপনার কোণের সীমা কত? 0 থেকে 180। যদিও মাঝিটাকে একটু এখানে বলে দিলে কিন্তু তিনি 360 ডিগ্রি কোণে যেতে পারেন, বাট নদী অতিক্রম করা বলতে কখনো বুঝায় না মাঝখান থেকে অন্য কোথাও যাবেন, এক পার থেকে অন্য পারে যাবেন। তাই যে কোনো যে পার থেকে শুরু করবেন, যে পারে যাবেন, যে পার থেকে আপনি শুরু করবেন, আপনার কোণের সীমা 0 থেকে 180 হইতে বাধ্য। সো সেই জন্য আমরা বলেছি এই কোণের সীমা হচ্ছে 0 থেকে 180। আচ্ছা, এবার যদি আমরা একটু থেটার গল্পটা বলি, থেটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড পি। অর্থাৎ যত কোণে নৌকা পৌঁছায় এটাকে বলে রিচিং অ্যাঙ্গেল, এটাকে বলে পৌঁছানোর কোণ, আর এটাকে বলে স্টার্টিং অ্যাঙ্গেল, রওনা দেওয়ার কোণ। আমি একটু ভাষাগুলো লিখছি। এটাকে বলে হচ্ছে স্টার্টিং অ্যাঙ্গেল বা রওনা দেওয়ার কোণ।
স্টার্টিং অ্যাঙ্গেল বা রওনা দেওয়ার কোণ, আর এইটাকে বলে রিচিং অ্যাঙ্গেল বা পৌঁছানোর কোণ। ওকে, এই ঘটনা ঘটাতে যে আমাদের এখানে কিছু মজার মজার দুর্ঘটনা ঘটেছে, আমরা এবার সেই মজার মজার দুর্ঘটনাগুলোকে একটু মার্ক করার চেষ্টা করব। তো আপনি স্টার্ট করেছিলেন কোথায় খেয়াল করে দেখেন, এই পয়েন্টে। আপনি রিচ করেছেন কোথায়, পৌঁছেছেন কোথায়, এই পয়েন্টে। তাহলে এই জার্নিতে আপনার এই যে দূরত্বটা আপনি কাভার করেছেন, এই দূরত্বের দুইটা অংশ আপনার চোখে পড়বে। একটা অংশ হচ্ছে এইটাকে এই অংশ চোখে পড়বে, আর একটা অংশ চোখে পড়বে এইটা, এই যে এইটা হচ্ছে এই যে দূরত্ব আপনি অ্যাকচুয়ালি অতিক্রম করে যাবেন, সেই দূরত্বের নাম দিলাম আমি জেড। যে দূরত্ব আপনি অতিক্রম করে যাবেন, অ্যাকচুয়ালি আপনি যে ডিস্টেন্সটা ট্রাভেল করবেন, এই ডিস্টেন্সের অ্যালং দ্য উইথ প্রস্থ বরাবর, অ্যালং দ্য উইথ প্রস্থ বরাবর অংশটাকে যদি আপনি ওয়াই বলে ডাকেন, যেটা কার সমান হবে, ডি এর সমান হবে। আর অ্যালং দ্য ব্যাংক তীর বরাবর এই তীর বরাবর অংশটা হবে এইটা, এই যে পুরো এইটা হচ্ছে অ্যালং দ্য ব্যাংক। তাহলে এই যে ডট ডট পার্পেল, এটা হচ্ছে অ্যালং দ্য উইথ, আর ডট ডট এই যে পার্পেল, এটা হচ্ছে অ্যালং দ্য ব্যাংক, তীর বরাবর অংশ। আমরা এগুলোরও একটু আইডেন্টিটি ক্লিয়ার করার চেষ্টা করব। তার মানে আমরা বলার চেষ্টা করছি জেড, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা কাভার ডিস্টেন্স, ওয়াই অর ডি এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের প্রস্থ বরাবর অংশ। component of covered distance along the width are x, component of covered distance along the back, I repeat, এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ডি বা ওয়াই, আর এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স। এইবার যদি আমরা একটু সামনে আগানোর চেষ্টা করি, দেখি তো কি পাওয়া যায়। সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি যে কি করা যেতে পারে। আমরা এবার একটু এক্সিস সিস্টেম তৈরি করার চেষ্টা করছি। আমরা মনে করছি এটা হচ্ছে স্রোতের দিকে একটা এক্সিস, আর এইটা হচ্ছে প্রস্থের দিকে আর একটা এক্সিস। তাই এদিকে যেটা আছে সেটা হচ্ছে কারেন্ট বা স্রোত, আর এই দিকে আছে উইথ বা প্রস্থ। এবার আমরা প্রত্যেকটা বেগের এই দুইটা অক্ষ বরাবর কম্পোনেন্ট দেখার চেষ্টা করব। সবার আগে পি এর কম্পোনেন্ট দেখার চেষ্টা করব। একটু যদি ঠান্ডা মাথায় ভাবি, তাহলে পি এটা, এই দেখো বাচ্চা, স্রোত মানে কি বলে, স্রোত বা ব্যাংক বা তীরের সাথে, স্রোত বা তীর, এটাকে কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি ব্যাংক বা তীর। তাহলে এখন একটু খেয়াল করার চেষ্টা করি তো বাচ্চা। তাহলে এই যে নৌকার পি যেটা, এটা তীরের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে? 0 ডিগ্রি। তাহলে এই দিকে তার যে কম্পোনেন্টটা আমরা পাবো,
এইদিকে তার কম্পোনেন্ট যেটা আমরা পাবো এইটাকে আমরা বলবো পি কস 0 ডিগ্রি, খুবই স্বাভাবিক। এইটাকে আমরা বলছি পি কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান 1, তার মানে এটা হচ্ছে পি। এই দিকের যে অংশটা এটা নাই, কারণ এটা পি সাইন 0 ডিগ্রি এবং সেটার মান 0। এটা হচ্ছে পি সাইন 0 ডিগ্রি এবং এটা হচ্ছে 0। এখান থেকে বোঝা যায় কারেন্ট বা স্রোত আপনাকে কখনো নদী অতিক্রম করতে সাহায্য করবে না, কখনোই করবে না সাহায্য। এবার যদি আমরা একটু কিউ এর গল্প বলি, তাহলে কিউ আছে কিভাবে? তাহলে এইখান থেকে এই দিকে যে কিউ এর গল্প, এটা কিউ এর গল্প বলছি, এটা কিউ এর গল্প বলছি। তাহলে এইটা হচ্ছে আপনার কিউ কস আলফা, আর এইটা হচ্ছে আপনার কিউ সাইন আলফা। দেখেন তীরের সাথে সে আলফা কোণ তৈরি করেছে, যার সাথে কোণ তৈরি করে সেদিকে থাকে কস অংশ, অন্যদিকে থাকে সাইন অংশ। এবার যদি আমরা রেজাল্টেন্টের কথা বলি, তাহলে সেই রেজাল্টেন্টের অবস্থাটা দেখেন। এবার একটু সেই রেজাল্টেন্টের অবস্থাটা দেখেন। তাহলে এই রেজাল্টেন্টের অবস্থা যদি আমরা বলতে চাই, তাহলে এইটা হচ্ছে আমাদের আর কস থিটা, আর এইটা হচ্ছে আমাদের আর সাইন থিটা। হয়ে গেল। ট্রাস্ট মি, আপনার অঙ্ক হয়ে গেছে। আরেকটু সময় দেন আমাকে, এরপর স্রোত নৌকার ইতিহাসের যত অঙ্ক হবে সব অঙ্ক আপনি টেমপ্লেটের মধ্যে পাবেন। আমরা এখানে একটা মজার জিনিস বলেছিলাম, ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটিতে চলে মানে কি? সমবেগে চলে, আর সমবেগের ক্ষেত্রে এইচ সমান ভিটি অ্যাপ্লিকেবল। ত্বরণের ক্ষেত্রে অবশ্য আমরা এই কথাগুলো বলতে পারবো না, এক্সিলারেশনের ক্ষেত্রে এই কথাগুলো বলতে পারবো না, আমাদের সিলেবাসে অবশ্যই এটা নেইও। আর একটা অ্যাজাম্পশন এখানে লেখা হয় নাই, যে অ্যাজাম্পশনটাও লেখা খুবই উচিত, খুবই বেশি উচিত, লেখা হয় নাই। সেই অ্যাজাম্পশনটা হচ্ছে কিউ অবশ্যই পি এর চেয়ে বড়। কিউ অবশ্যই পি এর চেয়ে বড়। কিউ ইজ গ্রেটার দ্যান পি। তার মানে স্রোতের বেগের চেয়ে নৌকার বেগ বেশি হবে, ইঞ্জিনের বেগ বেশি হবে। যদি স্রোতের বেগ বেশি হয়ে যায় তাহলে অঙ্ক করা যাবে, বাট আমরা যেভাবে করছি সেটা করা যাবে না। ওই ক্ষেত্রে একটু কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়। আল্লাহ পাক যদি সুস্থ রাখে সবাইকে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার আগে যারা পড়াশোনা করবেন তারা হয়তো 2-1টা প্রবলেম এরকম পাবেন যেগুলোকে ক্যালকুলাস দিয়ে সলভ করতে হয়। তো আমরা সেই কন্ডিশনগুলো ক্লিয়ার করে নিয়েছি কার কার জন্য আমার এই গল্পগুলো অ্যাপ্লিকেবল। এবার বাচ্চা বিশ্বাস করেন আপনার অঙ্ক হয়ে গেছে বাচ্চা, কিচ্ছু নাই, সব অঙ্ক হয়ে গেছে বাচ্চা, অঙ্ক শেষ, অঙ্কের আর কোনো কিছু নাই, অঙ্ক ডান, পুরোপুরি ডান, অঙ্কের আর কিচ্ছু নাই বাচ্চা। এখন তাহলে আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবি, সব ছবি তো আগে আঁকানোই আছে, আমার না হয় উইন্ডো চেঞ্জ হয়েছে, আপনার তো আর খাতা চেঞ্জ হয় নাই। তাহলে আমরা সবার আগে বলতে চাচ্ছি আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। খুবই স্বাভাবিক, তাকায় দেখো, আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, খুব স্বাভাবিক। তাহলে এই আর এর এদিকের কম্পোনেন্ট যেটা হবে সেটা হচ্ছে এই দুইজনের ম্যাগনিটিউডের সমান। আশা করছি কোনো প্রবলেম নাই এটা নিয়ে। তাহলে সেটা যদি কোনো আপত্তি না থাকে, তুমি চাইলে আইজে কে ইন্ট্রোডিউস করে দিতে পারো, আই হ্যাভ নো ইস্যুস, কোনো রকম কোনো ইস্যু নাই। আর কস থেটা আই, আর সাইন থেটা জে, পি প্লাস কিউ কস আলফা আই, 0 প্লাস কিউ সাইন আলফা জে, এরকম করে বলে দিতেই পারো। তাই এগুলো সব কিছু থেকে মনে হয় খুব সহজে লেখা যায়, এত কমপ্লেক্সিটির মধ্যে না যেয়ে লেখা যায়। যেহেতু আর সমান হচ্ছে পি প্লাস কিউ, তাহলে আর এর তীর বরাবর অংশ, আর এর তীর বরাবর অংশ এটা পেতে গেলে স্রোত এবং নৌকার তীর বরাবর অংশ লাগবে, মানে স্রোতের কারণে নৌকা আর ইঞ্জিনের কারণে নৌকার তীর বরাবর অংশ।
একই রকম ভাবে আর সাইন থেটা পেতে গেলে এই দুটোর যোগ করলেই হয়ে যাবে। তাহলে আমরা এখন তোমাকে বলতেই পারি যে এইখান থেকে আমরা তাহলে বলতে পারি বাচ্চা, সো আর কস থেটা এটা সমান হচ্ছে পি প্লাস কিউ কস আলফা, আর সাইন থেটা এটা সমান 0 প্লাস কিউ সাইন আলফা, দ্যাট মিনস কিউ সাইন আলফা। ডান। অলমোস্ট আমাদের অঙ্ক শেষের পথে। একটু ভালো করে তাকাই দেখি, যেহেতু এস ইজ ইকুয়াল টু ভিটি, আমরা ইউনিফর্ম ভেলোসিটি বলেছি, সো আমরা এখন বিভিন্ন রকম গল্প তোমার সাথে অ্যাডপ্ট করতেই পারি। যেমন প্রথম গল্প যেটা অ্যাডপ্ট করতে চাইবো সেটা হচ্ছে, একটু ভালো করে দেখো, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে এস যেদিকে ভি সেদিকে, এস যেদিকে ভি সেদিকে। তাহলে আমি যদি জেড বের করতে চাই, জেড বের করতে চাই, তাহলে জেড এর দিকে বেগ কোনটা বাচ্চা? আর। তাহলে জেড সমান হবে আর ইন্টু টি। আমরা মনে করে নিলাম নদী অতিক্রম করতে তার সময় লাগছিল টি, তাহলে জেড সমান আমি বেসিক্যালি বলতে পারবো আর ইন্টু টি। এবার যদি তোমাকে ডি সমান বলি, এই দেখো ডি এই দিকে এই দিকে এই দিকে, তাহলে এই দিকে লব্ধি বেগ কত? আর সাইন থেটা। তাহলে ডি সমান হচ্ছে আর সাইন থেটা ইন্টু ডি, আর সাইন থেটা ইন্টু টি। আর সাইন থেটা সমান কি দেখো? কিউ সাইন আলফা। এবার যদি এক্স ইকুয়াল টু বলতে চাই, এবার যদি এক্স ইকুয়াল টু বলতে চাই, এক্স ইকুয়াল টু বলতে চাই, তাহলে এই বরাবর লব্ধি বেগ হচ্ছে আর কস থেটা। তাহলে এইটা হচ্ছে আর কস থেটা ইন্টু টি, আর কস থেটা মানে হচ্ছে পি প্লাস কিউ কস আলফা ইন্টু টি। এই কয়েকটা জিনিসকে তুমি যদি একটু একটা ছোট্ট ফরম্যাট বানায় ফেলো বাচ্চা, এবং যদি পরীক্ষার আগের রাতে তোমার মনে হয় যে আমি অঙ্ক বুঝতে পারছি না, একটা কিছু মুখস্থ করে যাব, তাহলে এই একটা লাইন মুখস্থ করে গেলে অঙ্ক হয়ে যাবে। এই জাস্ট এই একটা লাইন মুখস্থ করে গেলে এই অঙ্ক হয়ে যাবে বাচ্চা। এই দেখো, এখান থেকে আমরা টি সমান বলতে চাচ্ছি, তাহলে টি সমান তুমি বলতে পারো জেড বাই আর। টি সমান তুমি বলতে পারো ডি ডিভাইডেড বাই আর সাইন থেটা। টি সমান তুমি বলতে পারো এক্স ডিভাইডেড বাই আর কস থেটা। আর কে তুমি কিভাবে লিখতে পারো সেটা দেখো। আর কস থেটা এটাকে তুমি বলতেই পারো, এটা হচ্ছে পি প্লাস কিউ কস আলফা। আর সাইন থেটাকে তুমি বলতেই পারো কিউ সাইন আলফা। যদি তোমার মানসিক বিকৃতি থাকে তাহলে আর সমান তুমি বলতেই পারো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আই হ্যাভ নো ইস্যুস। তো আমি বেসিক্যালি তোমাকে কোন লাইনটার কথা বলতে চাচ্ছি? আমি তোমাকে বলতে চাচ্ছি টি সমান জেড বাই আর, টি সমান ডি বাই আর সাইন থেটা, টি সমান এক্স বাই আর কস থেটা। এই একটা লাইন মনে রাখো বাচ্চা, এই একটা লাইন যদি আমরা মনে রাখতে পারি, জাস্ট এই একটা লাইন যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের আর কোনো রকম ভাবে আমাদেরকে আটকানোর কোনো সুযোগ নেই এই ম্যাথগুলোতে। এই একটা দিয়েই মোটামুটি আমরা সব অঙ্ক পার করব, দুটো বিশেষ ক্ষেত্র পড়ে নিয়ে। তা এটা হচ্ছে একদম জেনেরিক ইস্যু বাচ্চা। এখন কথা যেটা দাঁড়ালো, এইখানে কি তোমাকে আমাকে এখন পিথাগোরাসের উপপাদ্য, সাইন কস ট্যান এগুলো বলে দিতে হবে? আমাকে কি বলে দিতে হবে জেড স্কোয়ার সমান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার? যদি বলে দিতে হয় তাহলে বলো, আমি বলে দিচ্ছি। আমি না হয় বলেই দিচ্ছি তোমাকে, যাও আমি বলে দিলাম, তাও যদি তুমি খুশি থাকো। এরপরও যদি তোমাকে বলতে হয় তাহলে আর একটা ফর্মুলা আমরা বলতেই পারি, জেড সমান হচ্ছে রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমাদের মনে হয়
আর কোনো রকম কোনো গল্প থাকার কথা না। আমরা এখান থেকে আরামসে সব কিছু এখন হিসাব নিকাশের মধ্যে চলে যেতে পারবো এবং কোনো ঝামেলা ছাড়া। তো এগুলো তো সব জেনেরিক কথাবার্তা, এই কথাগুলো মনে রেখো, এই কথাগুলো মনে রেখো। তাহলে আমাদের মনে রাখতে হয় কোনটা? আমি তোমাকে জাস্ট দুইটা জায়গা বলে দিচ্ছি, যে দুইটা জায়গা তুমি মনে রাখবা। নাম্বার 1 টি সমান জেড বাই আর, এই যে এইটা। আর নাম্বার 2 এই যে এইটা, এই দুইটা লাইন। আশা করছি একটু যদি মাথা খাটাও তাহলে দেখো এগুলোতে কোনো রকম কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এবং এরপর থেকে আমরা সব অঙ্ক এই ফরম্যাট দিয়ে করে ফেলবো। ডেমো দিব বাচ্চা, টেনশন নিও না। এবার দুটাই স্পেশাল কেস নিয়ে কথা বলতে চাই, দুটাই স্পেশাল কেস নিয়ে কথা বলতে চাই, এবং সারা জীবন এই দুই স্পেশাল কেসের একটা কেস পরীক্ষায় আসে। স্পেশাল কেস নিয়ে কথা বলতে চাই। স্পেশাল কেস কোনটা? স্পেশাল কেস হচ্ছে সর্বনিম্ন পথে নদী অতিক্রম। Crossing a river in minimum distance. 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 আমরা মনে করছি কারেন্ট এরকম, এই নদীর উইথ হচ্ছে এইটা, আচ্ছা। একজন মাঝিকে এখন বলা হচ্ছে তুমি মিনিমাম ডিস্টেন্সে রিভার ক্রস করবা। তাহলে এখান থেকে স্টার্ট করলে এইটার চেয়ে তো বাচ্চা মিনিমাম ডিস্টেন্স কোথাও পাওয়া সম্ভব না, কারণ আমরা জানি যে দুইটা প্যারালাল লাইনের মিনিমাম ডিস্টেন্স হচ্ছে তাদের পারপেন্ডিকুলার লাইন। সো এর চেয়ে ছোট ডিস্টেন্স তো পাওয়া সম্ভব না, ইট উইল বি দ্য মিনিমাম ডিস্টেন্স। তাহলে এটা যদি আমাদের মিনিমাম ডিস্টেন্স হয় তাহলে তোমার স্টার্টিং অ্যাপ্রোচ কেমন হবে সেটা ভালো করে দেখো। এইটা ছিল ভেলোসিটি অফ বোট ডিউ টু কারেন্ট, তোমাকে এখানে পৌঁছাইতে হবে। তাহলে তুমি স্টার্ট করবা কোন ভাবে সেটা মনে হয় তুমি বুঝতে পারছো, প্যারালেলোগ্রাম ল তুমি দেখলে বুঝতে পারছো যে তোমাকে এইভাবে স্টার্ট করতে হবে, এর কোনো বিকল্প অপশন তোমার কাছে নাই। তাহলে এর যদি বিকল্প অপশন তোমার কাছে না থাকে তাহলে আসো আমরা ওইভাবে তোমাকে নিয়ে স্টার্ট করে ফেলি। এই যে এইভাবে তুমি স্টার্ট করে ফেলেছো। কারো যদি বাসা গ্রামে হয় এবং সেই বাসায় যাওয়ার আগে নদী পার হয়ে যেতে হয় তাহলে মাঝিদের এই টেকনিকগুলো চোখে পড়বে। ইদানিং তো ব্রিজ হয়ে গেছে তাই চোখে পড়ে না। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলো দেখতাম যে মাঝি মামা এই দিকে রওনা দিত, বলতাম যে মামা এই দিক গেলা কেন, এরকম করে যাইতা, তো মামা বলতো তাহলে তো স্রোত ঠেলতে ঠেলতে আমার ওই পাশে নিয়ে চলে যাবে। তো সেই ব্যাপারটাই আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। এই ক্ষেত্রটায় যদি আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন তাহলে এই হচ্ছে আপনার স্টার্টিং অ্যাঙ্গেল। এটা বলতে পারছি না যে এটা কত হবে, বাট আপনার রিচিং অ্যাঙ্গেল সম্পর্কে আপনি একটা কমেন্ট করতে পারবেন। এই যে যে অ্যাঙ্গেল আপনি রিচ করবেন, পৌঁছাবেন, সেই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তাই যে অঙ্কে বলবে সর্বনিম্ন পথে নদী অতিক্রম করতে হবে তার ফার্স্ট ক্রাইটেরিয়া হয়ে দাঁড়াবে, এটার ফার্স্ট ক্রাইটেরিয়া হয়ে দাঁড়াবে থেটার ভ্যালু হবে 90 ডিগ্রি, রিচিং অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। আর আরেকটা আউটপুট আপনি পাবেন, আপনি যদি সোজা ওপারে পৌঁছায় যান তাহলে তো তীর বরাবর এদিক ওদিক যাবেন না, তাহলে তীর বরাবর অতিক্রান্ত দূরত্বটা হবে 0। তীর বরাবর অতিক্রান্ত দূরত্বটা হবে 0, বুঝছি? আর এটা যদি হয়ে যায় তাহলে একটু যদি ঠান্ডা মাথায় দেখেন, এই জায়গায় যদি দেখেন তাহলে পারে আপনি মজার জিনিস দেখতে পাবেন। দেখেন থেটার মান 90, আর কস 90 এটা হয়ে যাবে 0, তার মানে পি কিউ আলফা খুব সুন্দরভাবে রিলেটেড হয়ে যাবে। তাই এই জায়গাগুলোতে আমরা তখন অঙ্ক করার জন্য এক্সকে 0 বানিয়ে অনেক রকম হিসাব নিকাশের মধ্যে নামতে পারবো। তবে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা হয় আমি সেইটা মনে হয় একটু লিখতে পারি, সেটা হচ্ছে পি প্লাস কিউ কস আলফা, এইটা সমান ছিল আর কস থেটা, আর থেটার মান কত বের হলো 90 ডিগ্রি।
তার মানে পি প্লাস কিউ কস আলফা এইটা সমান হচ্ছে 0। আমরা পরীক্ষার হলে এই লাইনটা খুব বেশি ব্যবহার করব, দয়া করে কেউ মুখস্থ করবেন না, এর আগের লাইনে তো এগুলো লিখাই আছে, তাই দয়া করে এগুলো আবার কেউ মুখস্থ করবেন না, আগের লাইনে লিখাই আছে, সো এগুলো নিয়ে মারামারি করার কোনো কিছু নাই, আগের লাইনে লিখাই আছে। আমি আপনার সাথে একটা ছোট্ট ডেটা শেয়ার করব, সেই জন্য এটা নিয়ে কথা বলছি যে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় এটা খুব কাজে দিবে। কিউ কস আলফা সমান নেগেটিভ পি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কস ইনভার্স নেগেটিভ পি বাই কিউ। ইফ মানে যদি, ইফ কিউ ইজ ইকুয়াল টু টোয়াইস পি, খুবই মজার কন্ডিশন, সারা জীবন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই কন্ডিশনই সাপোর্ট করে আসছে। স্রোতের বেগ যত, নৌকার বেগ তার দ্বিগুণ, স্রোতের বেগ যত, নৌকার বেগ তার দ্বিগুণ। যদি এরকম হয় তাহলে আলফা যে গল্পটা ঘটাবে সেটা হচ্ছে কস ইনভার্স পি বাই কিউ, তার মানে কিউ এর ভ্যালু 2p বসালে এটা হবে নেগেটিভ হাফ পি বাই টোয়াইস পি, তার মানে কস ইনভার্স নেগেটিভ হাফ, এবং এটার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুবই ইফেক্টিভ একটা টুলস, এটা খুবই খুবই ইফেক্টিভ একটা টুলস। খালি অঙ্ক দেওয়ার পর একটু ঠান্ডা মাথায় তাকাইতে হয়, দুটো জিনিস দেখতে হয়। জিনিস নাম্বার 1, সে সর্বনিম্ন পথে নদী অতিক্রম করবে কিনা, আর জিনিস নম্বর 2 সেটা হচ্ছে নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ কিনা। যদি খালি এই দুটো জিনিস চোখে পড়ে, খালি যদি এই দুটো জিনিস চোখে পড়ে, কোনো কিছু পড়া বাদ দিয়ে উত্তর হচ্ছে 120 ডিগ্রি। কত ডিগ্রি কোণে রওনা দিবে? 120 ডিগ্রি কোণে রওনা দিবে, গল্প শেষ। সেই জন্য আমরা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুব ইফেক্টিভ। দয়া করে আবার এগুলো কেউ শর্টকাট মুখস্থ করেন না যে আলফা সমান এটা কি দুনিয়ার সব সময় হবে, এই বিশেষ ক্ষেত্রে হয় আর কি। আর এটা বলার জন্য আমরা তো এই যে এই লাইনে যাব, যে লাইনটাকে আমরা বারবার বলেছি যে আপনি এইটা মনে রাখেন তাহলেই হবে। এই 3টা লাইন আর এই একটা লাইন, আপনার কাছে আমি বারবার রিকোয়েস্ট করছি 3টা লাইন 1টা লাইন, এইটা মনে রাখেন তাহলেই হয়ে গেল। আর ওগুলো তো আমি এখানে লিখে দিয়েছি, তাই দরকার হলে আমি আপনাকে বলতে পারি এই একটা লাইন মনে রাখেন, তাহলেই আপনার স্রোত নৌকার সব অঙ্ক হবে ইনশাল্লাহ। এবার আরেকটা স্পেশাল কেস পড়বো আমরা। আরেকটা স্পেশাল কেস হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম, ক্রসিং এ রিভার ইন মিনিমাম টাইম। ক্রসিং এ রিভার in minimum time, সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম। তাহলে বুঝতেই পারছেন সময় নিয়ে কথা বলতে চাচ্ছে। তাহলে সময় নিয়ে যদি কথা বলতে চায় তাহলে আমি তো আপনাকে একটু ব্যাকট্র্যাকে নিয়ে যাবই। সময় নিয়ে আমি একটা ঐতিহাসিক বাণী দিয়ে আসছি, তাহলে এই ঐতিহাসিক বাণীর দিকে তাকান। দেখেন বাচ্চা, এই যে জেড নিয়ে যেটা কথা বলছেন, এই যে জেড নিয়ে কথা বলছেন, আলফা চেঞ্জ করলেই তো জেড চেঞ্জ হয়ে যাবে, তাই এটাকে আমি কনস্ট্যান্ট বলতে পারবো না। এক্স নিয়ে কথা বলছেন, আলফা চেঞ্জ হইলে এক্স চেঞ্জ হয়ে যাবে, এটা নিয়ে কথা বলতে পারবো না। কিন্তু এই যে আপনি যেটাকে ওয়াই বলে ডাকছেন বা ডি বলে ডাকছেন, এই যে ডি, এটা কখনো কি চেঞ্জ হবে? এখন আপনারা আমার সাথে একদম এই রকম করে একটা নদীর কি সব জায়গায় প্রস্থ সমান থাকে? নদী না এরকম এঁকে বেঁকে যায়, এই যে এরকম এঁকে বেঁকে যায়, এঁকে বেঁকে গেলে এখানে প্রস্থ এরকম, এখানে গেলে প্রস্থ এরকম, প্রস্থ না চেঞ্জ হয়? আমি তো এটা বলিনি যে চেঞ্জ হয় না। আপনি কি একই সাথে অনেকগুলো প্রস্থ অতিক্রম করবেন? মানে একই মোমেন্টে কি আপনি অনেকগুলো প্রস্থ অতিক্রম করবেন? তাহলে একটা সার্টেন মোমেন্টে একটা নির্দিষ্ট প্রস্থ অতিক্রম করবেন, তাহলে ওই সার্টেন মোমেন্টের জন্য এটা কনস্ট্যান্ট থাকবে, এটাই স্বাভাবিক। হয় আপনি এই প্রস্থ যাবেন, না হলে এই প্রস্থ যাবেন, না হলে এই প্রস্থ যাবেন। আপনি ডেফিনেটলি সেই জায়গাটাকে, আমরা এই জন্য দেখেন সোজা এঁকেছি, আমরা ধরে নিয়েছি নদীর দুই পার সমান্তরাল, তার মানে একটা বড় নদীর ছোট একটা অংশ নিয়ে কথা বলেছি। তাহলে এই জায়গায় আমরা যদি একটু ফর্মুলার দিকে তাকাই, তাহলে এই জেড ভেরিয়েবল, তাই এটা নিয়ে কথা বলতে পারবো না। এক্স ভেরিয়েবল, বাচ্চা এক্স তো ভেরিয়েবল হবেই, ঠিক আছে, এইটা ভেরিয়েবল, এটা নিয়ে কথা বলতে পারবো না। বাট এই যে ডি, এইটা হচ্ছে একটা সার্টেন মোমেন্টের জন্য কনস্ট্যান্ট, তাই টি সমান ডি বাই আর সাইন থেটা, এটা নিয়ে কথা বলবো, তাই এইটা নিয়ে আমরা কথা বলতে চাইবো। তাহলে আসেন আমরা বলতে চাচ্ছি টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই আর সাইন থেটা।
এখন এটা তো একদম ফান্ডামেন্টাল পোর্শনে পৌঁছাতে পারিনি, আসেন ফান্ডামেন্টাল পোর্শনে পৌঁছায় যাই। এটা হচ্ছে কিউ সাইন আলফা, হয়ে গেছে আচ্ছা, গল্প শেষ। ইনফ্যাক্ট নদী অতিক্রমের যত অঙ্ক আপনার বোর্ডে আসছে এ পর্যন্ত, তার 90% অঙ্কেই এইটুকু জানলেই অঙ্ক হয়ে যায় টি সমান ডি বাই কিউ সাইন আলফা। আমি তো আপনাকে কতখানি লম্বা করে বলছি, সব অঙ্ক এটা দিয়েই হয় বাচ্চা, ঠিক আছে? আমি তো তাও লম্বা করে মেলা কিছু বলছি। আচ্ছা, তো এবার আসেন বাচ্চা, আমরা একটু দেখি এখানে আমরা বলছি ডি কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, কারণ সমবেগ। তাহলে টি যদি মিনিমাম হতে হয়, ফর টি মিনিমাম, ফর টি মিনিমাম সাইন আলফা কি হইতে হবে বলো তো বাচ্চা? সাইন আলফাকে হইতে হবে ম্যাক্সিমাম। আর সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু 1 হওয়া মানে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে আপনি নিশ্চিত থাকেন ক্রসিং এ রিভার ইন মিনিমাম টাইম, দিস ক্রাইটেরিয়া, এটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। হোয়াট উইল বি দ্য ভিজুয়ালাইজেশন? এই হচ্ছে আপনার নদী, এই হচ্ছে আপনার নদী। এই নদীতে তাহলে স্রোতের কারণে নৌকা যদি এভাবে যায়, তাহলে আপনাকে রওনা দিতে হবে এইভাবে। তাহলে আপনি পৌঁছাবেন কোথায়? আপনি পৌঁছাবেন ওইখানে। আপনি পৌঁছাবেন এইখানে। এই জায়গাটায় আমার সাথে মাঝে মাঝেই বাচ্চা কাচ্চা একটু আর্গুমেন্টে তৈরি হয়, আর্গুমেন্টে আসে, বলে ভাই সবচেয়ে ছোট ডিস্টেন্সে যাইতে সবচেয়ে কম সময় লাগবে না? তো যেহেতু আপনি এখন মনের মধ্যে সেই গল্পটা মনে হয় ভাসছে, তাহলে একটু বলে রাখি, এস ইকুয়াল টু ভিটিতে ভি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এস মিনিমাম হলে টি মিনিমাম হয়। বাচ্চা এখানে তো ভি কনস্ট্যান্ট না, এখানে তো ভি কনস্ট্যান্ট না, কিউ সাইন আলফা, এটা হচ্ছে ভি ভেলোসিটি, এটা তো কনস্ট্যান্ট না। তাহলে এবার সম্পর্ক ওইটা বলেনি, সম্পর্ক তাহলে চলে গেছে কার কাছে? সম্পর্ক চলে গেছে এই যে দেখেন, এই যে ডি কনস্ট্যান্ট এইটার কাছে। তাহলে ডি যদি কনস্ট্যান্ট থাকে, এই যে এইটা যদি কনস্ট্যান্ট থাকে, এস ইকুয়াল টু ভিটির এইটা কনস্ট্যান্ট, তাহলে এই দেখেন ভি এবং টি এদের দুইজন কনস্ট্যান্ট, মানে একটা বাড়লে আর একটা কমবে, যেটাকে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলি। যেরকম ধরেন 12, এটাকে একটু গুণ করেন দুইজন, মনে করেন 3 ইন্টু 4, আর একটা বললাম মনে করেন 2 ইন্টু 6। এবার যদি আমরা একটু অনুপাত করি বাচ্চা, এবার যদি আমরা একটু রেশিও করি, এটা রেশিও করেন, এটা হবে 3/2, এটা রেশিও করেন, এটা হচ্ছে 4/6, 4/6 মানে হচ্ছে 3/2, এই সরি 2/3। এই যে তাকাই দেখেন, এই যে তাকাই দেখেন, রেশিও উল্টে গেছে, 3/2 থেকে 2/3 হয়ে গেছে। এই জন্য এটাকে বলে ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক। এই জন্য এখানে 3 যখন কমে গেছে, 4 তখন বেড়ে গেছে। তাই এদের দুইজনের গুণফল দেখেন সেম, সেজন্য ভি বাড়লে টি কমবে, ভি কমলে টি বাড়বে। তাই টি যেহেতু মিনিমাম করতে হবে, এটাকে যেহেতু মিনিমাম করবেন, তাহলে এইটা কি হয়ে যাবে? ম্যাক্সিমাম হবে। আর ওই ম্যাক্সিমাম করার জন্য এই ঘটনাটা ঘটেছে। আশা করছি কনফিউশনটা দূর হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা হিসাব নিকাশ করে যেটা পেলাম, সেটা হচ্ছে আমাদের আলফার ভ্যালু হবে হচ্ছে 90 ডিগ্রি, থেটা কত হবে বলতে পারছি না, থেটা কত হবে বলতে পারছি না। এখানে আবার অনেকে কেন যেন মুখস্থ করে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমার খুব একটা পছন্দ হচ্ছে না ব্যাপারটা বলতে, তাই আমি এটা বলতে চাচ্ছি না, এটা আমি বলতেই চাচ্ছি না। আলফার ভ্যালু 90 ডিগ্রি হলে এটা যেরকম হবে, এটা নিয়ে যদি আপনার এরকম কথা বলতে হয়, কস আলফা হচ্ছে 90 ডিগ্রি, তাই আর এর ভ্যালু হবে √ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, নতুন করে মনে রাখা লাগবে, আমি আসলে এটার পক্ষে না। তা আমি আপনাকে বলতে চাচ্ছি কি, আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি এই 3টা লাইন মনে রাখবেন, এই একটা লাইন মনে রাখবেন, আর তার সাথে 2টা কন্ডিশনের কিওয়ার্ড মনে রাখবেন। সর্বনিম্ন পথে নদী অতিক্রম মানে থেটা 90, সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম মানে আলফা 90।
এর বাইরে আপনার স্রোত নৌকার কোনো কিছু একটা ডেটাও মনে রাখতে হবে না। আমি আপনাকে অ্যাসিওর করছি ইনশাল্লাহ মনে রাখতে হবে না, যদি আপনার এই কন্ডিশনগুলোর কোনো ভায়োলেশন না হয়। যদি কোনো কন্ডিশন ভায়োলেশন না হয়, যে স্রোতের বেগের চেয়ে নৌকার বেগটা বেশি হবে, মানে ইঞ্জিনের কারণে নৌকার বেগটা বেশি হবে, তারপর হচ্ছে এরা ইউনিফর্ম থাকবে, এই দুটো কন্ডিশন যদি ভায়োলেট না করেন তাহলে এই সিচুয়েশনের কোনো চেঞ্জ ইনশাল্লাহ আপনার কাছে আর আসবে না। তাহলে আসেন আমরা তাহলে একটু এটা রিক্যাপ করে চলে যাই। এটা একটা নদী যার প্রস্থ হচ্ছে ডি, স্রোতের কারণে আপনি এইদিকে এত লাথি খাবেন, এটা এরকম, তারপরে দেখেন আপনি এইভাবে পৌঁছাবেন। এই সবগুলো গল্প দেখেন, আমরা খালি এই ছবিটাকে ফেলবো, এটা একদম কনস্ট্যান্ট, স্রোত নৌকার সকল অঙ্কে এই ছবিটাকে ফেলতে হয়, একদম কনস্ট্যান্ট, এই ছবির কোনো ভেরিয়েশন নাই। এই ছবি ভেরি করে কিন্তু এই ছবির কোনো ভেরিয়েশন নাই, এই ছবিতে বিভিন্নটা বিভিন্ন দিকে যাবে বাট ওইটার কোনো ভেরিয়েশন পাবেন না, সব অঙ্কে এটা এইরকমই। তাহলে এখান থেকে আমরা অসাধারণ সুন্দর জায়গা তৈরি করেছি, এই অসাধারণ সুন্দর জায়গা থেকে দুটো কন্ডিশন তৈরি করেছি, তার একটা কন্ডিশন চোখে পড়ছে এবং ঢাবি স্পেশাল চোখে পড়ছে, আর একটা কন্ডিশন যেটা দেখতে পাচ্ছি শর্ত, সেটা চোখে পড়লো। এবার আপনাকে কয়েকটা কেস একটু বলতে চাচ্ছি, কয়েকটা ঘটনা একটু বলতে চাচ্ছি। আসেন দেখি সেই ঘটনাটা একটু মনোযোগ দিয়ে দেখেন, ঘটনাটা একটু মনোযোগ দিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করছি। আসেন একটু মনোযোগ দিয়ে দেখি ব্যাপারগুলো। দেখেন তো বাচ্চা, আমরা এবার একটু বিভিন্নভাবে একটু হিসাব নিকাশ করার চেষ্টা করব। আপনাকে দুটো গল্প একটু প্রথমে বলতে চাই, একদম প্রথমে বেসিক দুটো কথা বলতে চাই। আপনি এখন ভাবলেন যে এই দিকে স্রোত প্রবাহিত হচ্ছিল, আপনি এই দিকে রওনা দিবেন, আপনি রওনাটা এই দিকে দিবেন। আপনার কি মনে হয় যে আপনি কোনোদিন নদী অতিক্রম করতে পারবেন? দেখেন, আপনার কোনো বেগের অংশই এই দিকে থাকবে না, তার মানে আপনি জীবনেও নদী অতিক্রম করতে পারবেন না। তার মানে আলফার ভ্যালু 0 ডিগ্রি হলে নদী অতিক্রম করা যায় না, আলফার ভ্যালু 0 ডিগ্রি হলে নদী অতিক্রম করা যায় না, আলফার ভ্যালু 0 ডিগ্রি হলে নদী অতিক্রম করা যায় না। সাইন আলফা, আলফার ভ্যালু 0, সাইন 0-র ভ্যালু 0, তাহলে এই d/0, তার মানে এই টিটা আপনি কখনো ক্যালকুলেট করতে পারবেন না, তার মানে আপনি কোনোদিন নদী অতিক্রম করতে পারবেন না। তাই আলফার ভ্যালু 0 হলে আপনি নদী অতিক্রম করতে পারবেন না। ঠিক একই রকম আলফার ভ্যালু 180 ডিগ্রি হলে আপনি নদী অতিক্রম করতে পারবেন না। আমি সেই কথাটা আপনাকে একটু এখানে ফিল করানোর চেষ্টা করছি যে আলফার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় অথবা আলফার ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, আপনি কোনোভাবেই নদী অতিক্রম করতে পারবেন না। এই যে এটা হচ্ছে 0 ডিগ্রির গল্প ছিল, আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রির গল্প ছিল। এবার যদি আপনি আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি করে ফেলেন, আপনার আসলেই আর কোনো কিছু করার নাই। এই যে যদি আমরা এখন একটু বলি আলফার ভ্যালু 180 ডিগ্রি, তাহলেও কিন্তু আপনি নদী অতিক্রম করতে পারবেন না। এই ক্ষেত্রে দেখেন আলফার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, এই দুটো ক্ষেত্রে নদী অতিক্রম করা সম্ভব না।
এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি, যদি আমরা এবার এরকম ভাবে ভাবি যে আমরা একটু সূক্ষ্ম করে রওনা দিব, তাহলে আমরা নিশ্চিতভাবে এভাবে পৌঁছাবো। আমরা ডেফিনেটলি এইভাবে পৌঁছাবো। এবং আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবি, এটা আমাদের পি, এটা আমাদের কিউ, এটা আমাদের আর। আলফার অ্যাঙ্গেলটা দেখেন, আলফা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। আপনি একটু ঠান্ডা মাথায় এবার ভেবে দেখেন, আপনার তীর বরাবর অতিক্রান্ত দূরত্বটা একটু যদি দেখেন, এটা তো প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব। আপনার তীর বরাবর অতিক্রান্ত দূরত্বটা দেখেন, এই দেখেন তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে যেখান থেকে রওনা দিয়েছিলেন সেই পজিশনটাকে যদি x=0 পজিশন ধরেন, এটা যদি আপনার x=0 পজিশন হয়, স্বাভাবিকভাবে স্রোত যেদিকে যাচ্ছে সেটাকে তো পজিটিভ ধরবেন, এটাই তো স্বাভাবিক, তাই না বাচ্চা? তা এটা যদি আপনার x=0 পজিশন হয়, তাহলে এইবার আপনার যে এক্সটা এসেছে সেই এক্সটা দেখেন পজিটিভ। আপনার এক্সটা দেখেন পজিটিভ। ইভেন আপনি যদি 90 ডিগ্রি কোণেও রওনা দিতেন তাহলেও কিন্তু এটা পজিটিভ হতো। আপনি যদি 90 ডিগ্রি কোণে রওনা দেন তাহলেও কিন্তু এটা পজিটিভ হতো। দেখেন আমরা যদি একটু রওনাটা 90 ডিগ্রি কোণে দেই, যে এইভাবে যদি রওনা দেই, তাহলে আমরা পৌঁছাবো কোথায়? আমরা তো জানি আমরা পৌঁছাবো এইখানে। যে আমরা যদি এইখানে যে পৌঁছাই, এবারও দেখেন আপনি নিঃসন্দেহে আমাকে বলবেন আপনার এক্স হচ্ছে পজিটিভ। এই দেখেন এটা প্রস্থ বরাবর, এই দেখেন এটা হচ্ছে তীর বরাবর। তাহলে আমরা যদি একটু আপনাকে বলতে চাই, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, তাহলে এই দেখেন আলফার ভ্যালু 90 ডিগ্রি। এইবারও আপনার এইটা হচ্ছে x=0 পজিশন, আর আপনার এক্স হচ্ছে দেখেন পজিটিভ দিকে। ওকে, এবার আমরা একটু দুষ্টামি করার চেষ্টা করব। ঠান্ডা মাথায় তাকায় দেখেন, অ্যাঙ্গেল কিন্তু স্টার্টিং অ্যাঙ্গেল 120 ডিগ্রি, কি বলে 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে এইটাকে আমরা পি বলছিলাম, এটাকে কিউ বলছিলাম, এটাকে আর বলছিলাম। আপনার চোখে ভাসছে এটা 90 ডিগ্রির চেয়ে বড়। স্টিল নাও আপনার এক্স হচ্ছে পজিটিভ। স্টিল নাও এক্স পজিটিভ। এবার আসেন আমরা যদি ব্যাপারটা একটু অন্যরকম ভাবি। এইবার এক্স এর অবস্থা দেখেন। এবার দেখেন আপনি, এটা ছিল আমাদের পি, এটা ছিল কিউ, এটা ছিল আর। এই দেখেন আলফা 190 ডিগ্রির চেয়ে বড়,
আর এক্সটা ভালো করে দেখেন, এটা এক্স ইকুয়াল টু 0 পজিশন হলে স্রোত তো এদিকে যাচ্ছিল, তার মানে আপনার এক্স এবার কেমন আসছে? নেগেটিভ। তো এই টার্মগুলোকে একটু ভেতরে গ্রিপ করা দরকার। যদি বলে নদী অতিক্রম করতে যে তীর বরাবর স্রোতের দিকে অ্যালং দ্য কারেন্ট 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, অ্যালং দ্য কারেন্ট, দ্যাট এক্স উইল বি পজিটিভ, দ্যাট এক্স উইল বি পজিটিভ। আর যদি কখনো বলে যে তীর বরাবর স্রোতের বিপরীত দিকে 10 কিলোমিটার গেছে, অপোজিট টু দ্য কারেন্ট, অপোজিট টু দ্য কারেন্ট, দ্যাট এক্স উইল বি নেগেটিভ এক্স, দ্যাট এক্স উইল বি নেগেটিভ এক্স। তাহলে নেগেটিভ এক্স এর ক্ষেত্রে থেটার কি বলে আলফার কোনো কন্ডিশন বলতে পারবেন না, বাট একটা থেটার গল্প বলতে পারেন বাচ্চা। দেখেন এখানে থেটা সূক্ষ্ম, তার মানে হচ্ছে এক্স পজিটিভ, থেটা সূক্ষ্ম এক্স পজিটিভ, থেটা থেটা সূক্ষ্ম এক্স পজিটিভ, থেটা স্থূল, তার মানে হচ্ছে এক্স নেগেটিভ। আর থেটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে এক্স হয়ে যায় 0। তার মানে এক্স পজিটিভ হবে না নেগেটিভ হবে, এই ব্যাপারটা যদি আপনি লিখতে চান, এক্স পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা যদি লিখতে চান, তাহলে এক্স পজিটিভ, এক্স নেগেটিভ আর এক্স 0, এই কথাটা যদি বলতে চান তাহলে আপনাকে এখন টুকটুক করে বলতে হবে এক্স পজিটিভ হবে তখনই যখন থেটার ভ্যালু হবে 90 ডিগ্রির চেয়ে ছোট। এটা নেগেটিভ হবে, থেটা হয়ে যাবে 90 ডিগ্রির চেয়ে বড়। আর এটা 0 হবে যখন থেটা হয়ে যাবে 90 ডিগ্রির সমান। এইটা হচ্ছে আপনার এক্স পজিটিভ হবে না নেগেটিভ হবে তার অ্যাপ্রোচ। বাচ্চা যারা শুধুমাত্র এইচএসসি পরীক্ষা নিয়ে টেনশিত তাদের এত কিছু ভাবনা চিন্তা করার কিছু নাই। এগুলো ওই যে ভর্তি পরীক্ষার সময়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সময় একটু দুষ্টামিগুলো করে, সেজন্য সেই বাচ্চাগুলোর জন্য প্রথম থেকে একটু জানাই রাখছি। আপনাদের যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা নিয়ে কথা ভাবছেন তারা এখন ধান্দা একদম ক্লিয়ার রাখেন যে তীরের দিকে যদি কখনো বলে যে স্রোত যেদিকে সেই দিকে তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব আছে তারে পজিটিভ বলবেন, আর যদি বলে স্রোত যেদিকে তার বিপরীত দিকে তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব তাহলে নেগেটিভ বলবেন। আশা করা যায় আপনার কোনো ঝামেলা আর একদমই থাকবে না। তাহলে এই যে থেটাগুলো দেখে নেন, তাহলে এই থেটাগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন ঘটনা কি ঘটেছে। এই যে থেটাগুলো দেখেন, এই থেটাগুলো দেখলেই বুঝতে পারবেন। এই থেটাই যখন 0 বা 180 হয় তখন বোঝা যায় যে সেটা আমরা আর কখনো যেতে পারলাম না। এটাই আমাদেরকে বারবার করে বলতে চাচ্ছিল। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা খুবই সুন্দর। এই ব্যাপারগুলো নিয়ে আমরা এখন কিছু প্রবলেম সলভ করব। আমরা একটা একটা করে একটু প্রবলেমের দিকে যাওয়ার চেষ্টা করছি। তাহলে আসেন দেখি, আমরা প্রথমেই একটা লম্বা সিরিজ শুরু করেছি। দেখেন 4টা অঙ্কের একটা সিরিজ শুরু করেছি। এই 4টা প্রবলেম সলভ করলেই দেখবেন আপনার অধিকাংশ প্রবলেম এখান থেকেই সর্ট আউট হয়ে গেছে। তাহলে দেখেন তো বাচ্চা, আমরা প্রথমে কি বলতে চেয়েছি? আমরা প্রথমে বলতে চেয়েছি 4 কিলোমিটার উইথ এরকম একটা রিভারে, নদীতে স্রোতের অনুকূলে, মানে যেদিকে ইন ফেভার অফ কারেন্ট যেদিকে সেই দিকে অনুকূলে নৌকার বেগ, মানে স্রোতের বেগ যেদিকে মাঝি নৌকাও ছাড়ছে সেদিকে, তার মানে স্রোতের বেগ আর নৌকার বেগ দুটো মিলে হইছে হচ্ছে 24। আর প্রতিকূলে, তার মানে স্রোতের বেগ যেদিকে নৌকার বেগ তার বিপরীত দিকে, স্রোত এইদিকে গেলে নৌকা এইদিকে যাচ্ছে, তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করলে সেটা পাওয়া যাবে হচ্ছে 12। এবার আমাকে জিজ্ঞেস করছে সর্বনিম্ন কত সময়ে নদী অতিক্রম করা যাবে এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, অতিক্রান্ত দূরত্ব কত হবে, দ্যাট ইজ আওয়ার কোশ্চেন। তাহলে আসেন দেখি আমরা একটু সলভ করার চেষ্টা করি। এই যে আমরা এই কথাগুলো বলছিলাম, ধাম করে সব অঙ্ক পেলে 2টা ছবি এঁকে ফেলবেন, অঙ্ক ওখানেই শেষ হয়ে যাবে আল্লাহর নাম নিয়ে। এই যে একটা ছবি, সেখানে আমরা দেখব কিভাবে তিনি রওনা দিয়েছেন। আর আরেকটা ছবি আপনি খুব ভালো করে জানেন আমি কিসের কথা বলছি। আমরা সবগুলোর কম্পোনেন্ট দেখাই দিব, তাহলেই আমাদের গল্প শেষ হয়ে যাবে। এইখানে আমরা বলছি ব্যাংক বা তীর, আর এইটাকে আমরা বলছি উইথ বা প্রস্থ। তো এবার
আমরা যদি একটু দেখি আমাদের যে ডেটাগুলো, সেই ডেটার মধ্যে সর্বপ্রথম নদীর এই প্রস্থটা দিয়ে দিল। তো এই নদীর প্রস্থ কত দিয়ে দিল তারা বলে দিল এটা হচ্ছে 4 কিলোমিটার। সুন্দর কথা। আমি মনে করে নিলাম আমার এই নদীতে কারেন্ট ফ্লো করছে এই দিকে, এটা হচ্ছে কারেন্ট ফ্লো। তাহলে এই যে স্রোতের কারণে নৌকার বেগ, এটা একটু বের করা দরকার, প্রতিকূলেও বেগ বের করা দরকার। আর আমাদের অঙ্কে বলেছে সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম করব। তাহলে আপনাকে বলেছিলাম দুটো স্পেশাল কেস ছিল। সর্বনিম্ন পথে, দ্যাট ইজ আলফা 90 ডিগ্রি, সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন পথে দ্যাট ইজ থেটা 90 ডিগ্রি, আর সর্বনিম্ন সময়ে দ্যাট ইজ আলফা 90 ডিগ্রি। তাহলে এইবার আপনার স্রোতের কারণে নৌকা যেদিকে যেতে চাইবে, আমি যদি তার সাথে 90 ডিগ্রি কোণে রওনা দেওয়ায় দেই, তাহলে আমি সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম করে যেতে পারবো। সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম করে যেতে পারবো। দ্যাট ইজ আওয়ার কেস। এখন আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব ওরা এই ভ্যালুগুলো কিভাবে দিচ্ছে। ওরা সরাসরি স্রোতের বেগ দেয় নাই, ওরা সরাসরি নৌকার বেগ মানে ইঞ্জিনের বেগ দেয় নাই, ওরা শর্তের মধ্যে বলেছে আলফা 90 ডিগ্রি হবে। ওরা এখনো বলে ওঠে নাই থেটা কত। ওরা কি কি জানতে চেয়েছে সেটা নিয়ে গল্প করা যেতেই পারে। সর্বনিম্ন কত সময়ে নদী অতিক্রম করা যেতে পারে, তার মানে টি এর মিনিমাম টাইমটা কত, এবং অতিক্রান্ত দূরত্ব। তাহলে আপনি এখান থেকে এই পর্যন্ত গেলে যে দূরত্ব অতিক্রম করবেন দ্যাট ইজ ইয়োর জেড, এই জেডটা কত এটা বের করতে বলেছে। খুবই সুন্দর কথা। তাহলে আমরা যদি এইদিকে দেখি, এইদিকে আমাদের কাজ করে পি কস 0 ডিগ্রি, দ্যাট মিনস পি। এইদিকে আমাদের পি এর কোনো কম্পোনেন্ট নাই, পি সাইন 0 ডিগ্রি, দ্যাট মিনস 0। এদিকে কাজ করে কিউ কস আলফা, এদিকে কাজ করে কিউ সাইন আলফা। আর এর জন্য তাহলে আমরা বলতে পারবো এইদিকে কাজ করবে আর কস থেটা, এইদিকে কাজ করবে আর সাইন থেটা। দ্যাটস ইট। অঙ্ক করতে কয় সেকেন্ড লাগে আপনি এখন ক্যালকুলেট করেন আর আমি অঙ্ক সলভ করি। দেখেন তো বাচ্চা, এখানে কি পি এর ভ্যালু বা কিউ এর ভ্যালু সরাসরি দিয়েছে? ডেফিনেটলি দেয়নি। তাহলে পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু সরাসরি না দিলে সেটাকে ক্যালকুলেট করার চেষ্টা করেন। প্রথমে বলেছে কিউ প্লাস পি, এইটা হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার, কিউ মাইনাস পি দ্যাট ইজ 12 কিলোমিটার পার আওয়ার। আশা করছি ইউ আর স্মার্ট এনাফ। ছোটবেলার মতো যোগ টোগ করে আপনার কিছু করা লাগবে না, পিপি এমনি কেটে যায় যোগ করলে। তাহলে 24 আর 12 যোগ করলে কত হয়? 4 2 6, 2 আর 3 36, আর 18 হয়ে যাচ্ছে কিউ। তাহলে কিউ হয়ে যাচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, আর পি হয়ে যাচ্ছে আপনার কত? একজন 18 হলে আরেকজন 6 হইতে বাধ্য, 12 আর 6 18 হয়, তাহলে আরেকজন হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমার ক্যালকুলেশন অর্ধেক এই জায়গায় পি আর কিউ এর ভ্যালু বের হয়ে গেল। ডান, একটা প্যারা শেষ। এবার আমরা নতুন রাজ্যে যাচ্ছি যেখানে আমাদের আসল কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে টি এর মিনিমাম টাইমটা কত এটা বের করতে বলেছিল। তো টি এটা সমান আপনি শিখে আসছেন, টি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। ডি এর মান দেওয়া সেটা হচ্ছে 4 কিলোমিটার, কিউ এর মান এই মাত্র বের করলেন দ্যাট ইজ 18, আর আলফার মান 90 ডিগ্রি সেটা অঙ্কের শর্তে বলে দেওয়া। তাই এটা হচ্ছে 4/18, দ্যাট মিনস 2/9 এত ঘন্টা। 2 দুগুণ 4, 9 দুগুণ 18 এত ঘন্টা। সুন্দর গল্প, অনেক কঠিন অঙ্ক হয়ে গেছে বাচ্চা। দেখেন এই অঙ্ক নিয়ে আপনারা ভয় পান এবং এই অঙ্ক বারবার পরীক্ষায় আসে। এটা কোনো অঙ্ক হইল বলেন? এরপর কি আর ভয় পাবেন আপনারা? ভয় পাওয়া উচিত হবে না। অ্যান্ড এবার কি বের করতে বলছে? জেডটা কত হবে, জেডটা কত হবে এটা বের করতে বলছে। এখন এই জেড যদি বের করতে চান আপনার দুটো ওয়ে আছে, পি আছে, কিউ আছে, আলফা আছে। আপনি আসেন 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 জেড বের করব। এই যে জেড বের করব, এই যে জেড, এই জেড বের করব। জেড বের করতে গেলে টি বের করেছেন একটু আগে, আর নিয়ে কাজ করতেই পারেন, অথবা আপনি একটা কাজ করে নিতে পারেন, আপনার এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু বের করে নিতে পারেন, এক্স এর ভ্যালুটা বের করে নিতে পারেন। এক্স এর ভ্যালু বের হলে ডি আছে, জেড বের হয়ে যাবে। আপনি কোন দিক দিয়ে যাবেন আপনার যেটা খুশি আপনি করতে পারেন। টি আছে, আর এর ভ্যালু যদি বের করে নেন এখান থেকে, এই যে এখান থেকে
তাহলে সুন্দর করে জেড বের হয়ে যাবে। ডি আছে, এক্স এর ভ্যালু যদি বের করে নেন তাহলেও অঙ্ক হয়ে যাবে। যেদিক দিয়ে খুশি আপনি অঙ্ক করে ফেলেন, যেদিক দিয়ে খুশি অঙ্ক করে ফেলেন বাচ্চা, আপনাকে আটকানোর কিছু নাই। আর আপনি যেমনে খুশি এখন অঙ্ক করবেন। তা আমি না হয় এরকম করেই বলতে চাইলাম z ইজ ইকুয়াল টু আর ইন্টু টি। আর সমান বলার জন্য আমার আসলে বলতে দ্বিধা নেই, আলফা 90 ডিগ্রি, তাহলে আর সমান কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা বলতে কোনো দ্বিধা থাকা উচিত না। আর একটু আগে টি বের করেছি, হয়ে গেল আপনার জেড এর ভ্যালু। আপনার যদি কোনো কারণে মনে হয় যে না আমি অন্যভাবেও করতে পারেন, ডেফিনেটলি পারেন। এই অ্যাঙ্গেলটা আপনি জানেন, এই যে এই অ্যাঙ্গেলটা আপনি জানেন, কোনোভাবে খালি এই থেটা যদি জেনে যান, এখান থেকে থেটাটা বের করে নিয়ে তাহলে ত্রিকোণমিতির সাইন কস ট্যান দিয়েও করতে পারবেন। আপনারা যেভাবে খুশি করে ফেলবেন। দেখেন একটা অঙ্ক আমি অলরেডি সলভ করে ফেলছি। আশা করছি অঙ্ক বুঝতে পেরেছেন। এবং এই ধরনের অঙ্কই বারবার পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে। আমি জায়গা রাখছিলাম যে যদি অঙ্ক করতে জায়গা লাগে, জায়গা লাগলোই না। এবার দেখেন একটা সুন্দর গল্প বলেছে, কোন দিকে রওনা দিলে সর্বনিম্ন পথে, ওই যে আর একটা কন্ডিশন বাচ্চা, এবার আর এক কন্ডিশন দাঁড় করাইছে। আবারও সেম ছবি এঁকে নেন, সেম ছবি এঁকে নেন। একদম কমন বাচ্চা, অ্যাপ্রোচ একদম সেম। তাহলে এইটা হচ্ছে আপনার প্রস্থ আর এইটা হচ্ছে আপনার তীর। এবার আসেন, সর্বনিম্ন পথে নদী অতিক্রম করবেন। আপনি জানেন সর্বনিম্ন পথে নদী অতিক্রম করতে গেলে আপনি পৌঁছাইতে হয়, এটাই আপনার সেই স্পেশাল কেস ছিল। তো এবার যদি আপনি এভাবে পৌঁছাইতে চান, আপনি কোন দিকে রওনা দিবেন আপনি সেটা বুঝতে পারছেন যে আপনাকে কোন দিকে রওনা দিতে হবে। তাহলে আপনাকে রওনা দিতে হবে এমনি। এই জায়গায় আপনি এখন আমাকে বলতেই পারছেন এই আলফা কত, এটা ওরা জানতে চেয়েছে কোন দিকে রওনা দিতে হবে, বাট ওরা বলে দিয়েছে যে থেটার ভ্যালুটা কত হবে। থেটার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ আপনি সর্বনিম্ন পথে নদী অতিক্রম করবেন, এটা ওরা বলে দিল। তাহলে এইবার যদি আমাকে এখন প্রশ্ন করে ওরা, তাহলে আমি সামনে আগাতে পারবো, এটাই স্বাভাবিক। এটা পি, এটা কিউ, এটা আমাদের আর। দুনিয়ায় এখন যা চাইবে আমি সব ক্যালকুলেট করব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, জাস্ট একটু ওয়েট করেন। দুনিয়া এখন যা চাইবে সব ক্যালকুলেট করে দেব। এই যে নদীর প্রস্থ, এই প্রস্থের ভ্যালু ওরা বলে দিয়েছে, এটা হচ্ছে 4 কিলোমিটার। একটু আগের অঙ্ক থেকে কপি মারবো বাচ্চা, একটু আগের অঙ্ক থেকে কপি মারবো। পি আর কিউ এর মান ক্যালকুলেট করছি একবার, আর কষ্ট করব না। পি এর মান বের করে আসছি বাচ্চা 6, আর কিউ এর মান বের করা আছে 18। এটা আগের অঙ্কে বের করে আসছি, এটা আর বের করব না, কপি মেরে দিলাম। এবার প্রশ্ন করেছি আলফা কত হবে এটা বের করো, এবং এক্ষেত্রে নদী অতিক্রমে কত সময় লাগবে সেটা বের করো। সুন্দর কথা। তো এই সুন্দর কথার জন্য আপনি এতক্ষণ কেন ওয়েট করছেন? এটা তো মুখস্থ কথা, যদি কোনো সময় ভুল হয়ে যায় তাহলে ধাপ ধুপ করে মুখস্থ বসাই দিবেন, একদম ধামায়া, কোনো কথাবার্তা ছাড়া। এটা মুখস্থ বাণী বাচ্চা। এইদিকে হচ্ছে কিউ কস আলফা, এইদিকে হচ্ছে কিউ সাইন আলফা। আর এর জন্য তাহলে কেমন, এইদিকে হচ্ছে আর কস থেটা। দুনিয়ার সব স্রোত নৌকার অঙ্কে একই গল্প, এটা হচ্ছে আর সাইন থেটা। অঙ্ক ইজ ফিনিশড। অঙ্কে ধরবে কে আমারে? এবার দেখি কে ধরে আমারে। তাহলে যেহেতু এই অবস্থা ঘটেছে, তাহলে আমরা এখন একটা একটা করে গল্প বলতেই পারি। আমরা বলতেই পারি পি প্লাস কিউ কস আলফা সমান হচ্ছে আর কস, ওই দেখেন থেটার মান 90 ডিগ্রি। ওই দেখেন পি প্লাস কিউ কস আলফা সমান আর কস থেটা, পি প্লাস কিউ কস আলফা সমান আর কস থেটা। বুঝছি? ওই যে দেখেন বাচ্চা পি, এই যে দেখেন কিউ কস আলফা, এই যে দেখেন আর কস থেটা। তাহলে পি কিউ কস আলফা দুটো যোগ হয়ে আপনাকে কি দিবে বাচ্চা? আর কস থেটা দেবে। তাহলে এইখান থেকে আপনারা
পি এর ভ্যালু একটু আগে বের করেছেন, এটা হচ্ছে 6, এটা 18, এটা কস আলফা, এটা হচ্ছে আন্ডা। তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম কস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে -6/18। তাহলে এখান থেকে আমি আলফার ভ্যালু বলতে পারবো এটা হচ্ছে কস ইনভার্স -6/18, -1/3। (109.47) বাচ্চা ঢাকা ভার্সিটিতে দিলে না এটা দেখতেন 12 হইতো, মানে ডাবল হইতো আর কি। তো এটা গেল, সুন্দর গল্প একটা হয়ে গেল। এবার আপনার কাছে কি জানতে চাইছে, নদী অতিক্রম করতে কত সময় লাগবে। টাডাও, করে ফেলেন। দেখেন আমার সেকেন্ড স্লাইডে যাওয়াই লাগতেছে না, কত মজা করে অঙ্ক করতেছি। টি, এই টি এর সাথে জড়িত অনেকগুলো ফর্মুলা আছে। এক হচ্ছে জেড কে নিয়ে, যদি জেড দেওয়া থাকে জেড এর গল্প বলে, ডি, এক্স এগুলোর গল্প বলে। তো এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন ডি নিয়ে গল্প বলতেছে। তাহলে এটা হচ্ছে ডি ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। আল্লাহর নামে ডি হচ্ছে 4 কিলোমিটার, কিউ এর মান হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, আর এই যে আলফার মান একটু আগে বের করলাম এটা হচ্ছে 109.47। ম্যাথ ইজ ডান, যত আসবে তত আওয়ার। এই অঙ্কটাও হয়ে গেল। কঠিন লাগছে? একবারও কঠিন মনে হয়? আমি যদি আপনাকে বলি আপনার যত অঙ্ক আসে সব অঙ্ক এরকম, বিশ্বাস করেন সব অঙ্ক এরকম, শুধু আপনাকে কষ্ট করে এই দুটো ছবি রেডি করে নিতে হবে, এরপর অঙ্ক এর বাইরে আপনি পাবেন না বাচ্চা, কোনো অঙ্ক নাই বাচ্চা এর বাইরে। আসেন দেখেন, এরপরও একটা স্লাইড রাখছিলাম যে যদি জায়গা লাগে, লাগলোই না। এবার আসেন আমরা আবারও সেই অঙ্কের কথা বলছি, সেই অঙ্ক নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে দেখি কি বলে। তো অঙ্ক পড়ার আগেই মনে হয় আমি আমার অ্যাক্টিভেশন শুরু করে দিতে চাই। অঙ্ক বলার আগেই দেখেন আমার অ্যাক্টিভেশন শুরু। আমি আগে নদী আইক্যা লই, এই যে নদী এঁকে নিছি, এবার অক্ষ এঁকে নেই, এই যে অক্ষ এঁকে নিছি, ডান। আচ্ছা এবার আসেন বাচ্চা সিমিলার অ্যাপ্রোচে চলে যাই। এইটা হচ্ছে আপনার কারেন্ট, মানে কি বলে ব্যাংক বা তীর, এটা হচ্ছে উইথ বা প্রস্থ। সুন্দর। এই হচ্ছে নদীর প্রস্থ যেটা দিয়ে দেওয়া, ডি, এটা হচ্ছে 4 কিলোমিটার। এবার একটু অঙ্ক পড়ব। 60 ডিগ্রি কোণে রওনা দিব। হো 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 হো, কি সুন্দর কথা, কি ফ্যান্টাস্টিক নিউজ। এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিয়ে দিছি, তাহলে কই পৌঁছাবো সেটা তো আপনি নিজেই ভালো জানেন। কোথায় পৌঁছাবো এটা তো আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। তাহলে এই যে আমরা পৌঁছায়ও গেলাম। একই অঙ্ক কতবার করা যায় বলেন? এই দেখেন পৌঁছায়ও গেলাম, এই যে পৌঁছায়ও গেলাম, কি সুন্দর কথা। তো এতক্ষণ পৌঁছায়ও গেছি। এই আলফার ভ্যালু বলে দিছে 60 ডিগ্রি। এটা ছিল পি, এটা ছিল কিউ, এটা ছিল আর, সেটার ভ্যালু কয় নাই, এটা একটু বেয়াদব, এটা আপনাকে ক্যালকুলেট করে নিতে হতে পারে। এবার ওরা কি কি প্রশ্ন করেছিল সেটার দিকে যাব, তারপর কথা বলছি। 60 ডিগ্রি কোণে রওনা দিলে কতক্ষণ পর, তার মানে নদী অতিক্রম করতে কত সময় লাগবে, দ্যাট ইজ ইউর আস্কিং। এবং তীর বরাবর কত অতিক্রম করে নদী অতিক্রম করবে। ফ্যান্টাস্টিক, তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে দেখো এখান থেকে তুমি রওনা দিছিলা, এইটা তোমার প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর এই যে দেখো এইখান থেকে এত দূর গেছিলা, এটা তোমার তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে বেচারা, এইটা হচ্ছে তোমার প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব, এই যে বেচারা এটা তোমার তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব, যেটা তোমার কাছে জানতে চেয়েছে। কি অঙ্ক করিমু, একই অঙ্ক বারবার। সেই মুখস্থ বাণী হয়ে গেছে, পি কস 0 ডিগ্রি
দ্যাট ইজ পি কিউ সাইন 0 ডিগ্রি, সরি, পি সাইন 0 ডিগ্রি, দ্যাট ইজ হিরো, কিউ কস আলফা, কিউ সাইন আলফা। আপনাদের একটা বাজে অভ্যাস আছে, আপনারা পি কিউ সব একবারে লিখেন, তারপরে এইদিকে সব লিখতে যান, তারপরে গুবলেট পাকান। পি এর গল্প শেষ করেন, কিউ এর গল্প শুরু করেন, কিউ এর গল্প শেষ করেন, আর এর গল্প শুরু করেন। এই জায়গাগুলো আপনি মেনটেন করেন না বলে আপনি পরীক্ষার হলে মারাত্মক রকমভাবে চাকা খান। বুঝা গেল? এই কাজগুলো করবেন বাচ্চা। আগে পি দুটো গল্প শেষ করে নেবেন, কিউ দুটো গল্প শেষ করে নেবেন, তারপর আর এর কাছে যাবেন। আচ্ছা, আমরা কপি মারছি। আমরা পি এর মান বের করে এসেছি 6 কিলোমিটার পার আওয়ার এবং কিউ এর মান বের করে এসেছি 18 কিলোমিটার পার আওয়ার। কপি মেনে নিলাম, কপি ডান। এরপর অঙ্ক করার তো আমার ইচ্ছা নাই বাচ্চা, আসলেই আমার ইচ্ছা নাই। আমাকে বের করেছে 60 ডিগ্রি কোণে রওনা দিলে কতক্ষণ পর আপনি ওপারে পৌঁছাবেন, মানে টি বের করতে হবে। তাহলে এই টি বের করার জন্য আপনার ডি দেওয়া আছে, তাহলে আপনি ডি ব্যবহার করবেন না? ডেফিনেটলি ব্যবহার করবেন। ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, কিউ এর মান দেওয়া, আলফার মান দেওয়া, তা আপনি কি অঙ্ক করবেন না বাচ্চা? কিউ এর মান জানা, আলফার মান জানা, তাহলে টি বের করতে কয় সেকেন্ড লাগবে আপনি আমারে বলেন? অন্যভাবে অঙ্ক করতে যাবেন, আপনার জান বের করে ছেড়ে দিবে। জাস্ট স্টিডি স্টিডি স্টিডি, একই রকম অঙ্ক আপনি সব পাবেন। যত ভেরিয়েশন আছে আমি আপনাকে দিয়ে দিব, সকল ভেরিয়েশন আমি আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। এরপরে আপনাকে কি বলেছে? এরপরে আপনাকে বলেছে তীর বরাবর কত দূরত্ব অতিক্রম করবে, মানে এক্স বের করতে হবে। আপনি টি সমান পড়ে এসছেন এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। ভাই আমি আপনার এখন আর কি বলবো? টি এইমাত্র বের করছেন, এক্স বের করতে বলছে, পি জানা, কিউ জানা, আলফা জানা, অঙ্ক শেষ বাচ্চা। অঙ্কের আর কিচ্ছু নাই, এখান থেকে টি বের হবে, এখান থেকে এক্স বের হবে, অঙ্ক শেষ। তাহলে আপনি যদি বলেন এটার কারিশমা কোথায়, এটা কারিশমা হচ্ছে এই দুটো ছবিতে। এই কারিশমা হচ্ছে এই দুটো ছবিতে। এই দুটো ছবি ছাড়া বাচ্চা এখানে কিছু নাই, সব ওকে, সব ওকে। এরপরেও দেখেন একটা স্লাইড রাখছিলাম অঙ্ক করার জন্য, লাগতে পারে, লাগলো না। এবার 120 ডিগ্রি কোণে রওনা দিলে কখন কত বেগ নিয়ে এবং কত দূরত্ব অতিক্রম করে নদী অতিক্রম করা যাবে? একই অ্যাপ্রোচ বাচ্চা, এটা কি করে দেওয়া উচিত হবে? আই ডোন্ট থিঙ্ক সো। ও 120 ডিগ্রি, আবার বলবেন যে নিজে সূক্ষ্ম গুণগুলো করে দিয়ে স্থূল কোণটা আমাদেরকে দিয়ে দিল, এটা কোন ধরনের বিচার? আসেন করে দিচ্ছি। এই হচ্ছে আপনার তীর, আর এই হচ্ছে আপনার প্রস্থ। ওরা প্রস্থ কত বলে দিল? ওরা প্রস্থ বলে দিল 4 কিলোমিটার। নদী অতিক্রম কখন এটা জানতেই চাইছে, এটা এরকম। এবার আসেন গল্পগুলো আমরা একটু একটু করে সাজাই। ওরা বলছিল আপনি এইভাবে স্রোতের কারণে ধাক্কা খাচ্ছেন এবং আপনি রওনা দিলেন 120 ডিগ্রি কোণে। ভালো ভালো ভালো, ব্যাপারটা সুন্দর। 120 ডিগ্রি কোণে রওনা দিচ্ছেন, ব্যাপারটা খুব সুন্দর। তাহলে 120 ডিগ্রি কোণে যদি রওনা দেন, এবার জিজ্ঞেস করছে কখন কত বেগ নিয়ে এবং কত দূরত্ব অতিক্রম করে নদী অতিক্রম করা যাবে। ফ্যাসাইদা একটু ভালো হয়েছে, অঙ্কটা করতে শুরু করছি। খুব একটা সুবিধাজনক না, খুব একটা সুবিধাজনক না, এটা একটু বেয়াদব। স্থূল কোণের ক্ষেত্রে এক্স কখনো পজিটিভ হয়, এক্স কখনো নেগেটিভ হয়। তাই এক্স কেমন হয়েছে এটা না দেখে অঙ্ক করাটা বেশ টাফ। মানে পৌঁছাইছে কোন ভাবে, এমনে না এমনে, এটা তো আপনি ডিসাইড করতে পারবেন না। তাই স্থূল কোণের ক্ষেত্রে এক্স ক্যালকুলেট করাটা খুব জরুরি। স্থূল কোণের ক্ষেত্রে তাহলে এক্স ক্যালকুলেট না করে আপনি আসলে এই অঙ্ক করতে গেলে একটু বিপদেই পড়ে যাবেন।
তা আমি এই যে ছবিটা আঁকছিলাম আমি উইথড্র করি, আমি একটু কষ্ট করে তাহলে পারে কাজ করি, আগে এক্স ক্যালকুলেট করে নেই। এক্সটা ক্যালকুলেট করে নিব, তাহলে এটাকে একটু উড়াই দিই। তাহলে আসেন তো প্রথমে একটু এক্সটা দেখে নেই তো যে এক্স কেমন হবে। তো আমাদের যাই হোক না কেন দুনিয়াতে, এই দুনিয়াটা না আমাদের ফিক্সড। এটা হচ্ছে 0, এটা হচ্ছে কিউ কস আলফা, এটা হচ্ছে কিউ সাইন আলফা। এইটা হচ্ছে আমাদের আর কস থেটা, এইটা হচ্ছে আমাদের আর কস থেটা, আর এইটা হচ্ছে আমাদের আর সাইন থেটা। ওকে, তো এক্স এর জন্য তাহলে আমাদের কি কাজ করা যেতে পারে একটু খেয়াল করে দেখি তো। এক্সটা একটু আগে ক্যালকুলেট করে নেওয়া উচিত রাফে। ডি তো দেওয়া আছে বাচ্চা, তাহলে ডি ডিভাইডেড বাই কিউ সাইন আলফা সব আছে বাচ্চা। পি কিউ যে কপি মারবো বাচ্চা, পি এর ভ্যালু কত বের করা ছিল 6, কিউ এর ভ্যালু বের করা ছিল কত 18, তাহলে ওইখান থেকে একটু কপি মারবো। তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 4, কিউ এর ভ্যালু হচ্ছে আমাদের 18, আর আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। এই পি কোথায় গেল? যোগ পি, পি দেই নাই, যোগ পি ছিল আমাদের 6। তো আপনি বুঝতেই পারছেন পি প্লাস কিউ সাইন আলফা এই টপিকটা দেখলেই বোঝা যায় এইটা যদি পজিটিভ হয় তাহলে এবারে গল্প শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে 18 সাইন 120, একটু এখানে মিসিং করা আছে, কস আলফার জায়গায় সাইন আলফা লিখে দিছি, এক্স এর ভ্যালু এটা একটু ভুল করে ফেলছি, একটু ঠিক করা লাগবে, একটু ভুলভাল ফর্মুলা লিখে ফেলছিলাম তাড়াহুড়ো করতে যে। তাহলে আমরা পি এর ডেটাটা একটু নিয়ে নিলাম। পি এর ডেটা ছিল হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার, কিউ এর ডেটাটা নিয়ে নিলাম, এটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। এখন একটু ঠান্ডা মাথায় ভেবে বলেন, একটু যদি ঠান্ডা মাথায় ভেবে বলা যায়, এই এক্স এর গল্প যদি বলতে চান তাহলে এক্স সমান যেটা হবে সেটা হচ্ছে পি প্লাস কিউ। আচ্ছা আপনি তো ওই ফরম্যাটে না দেখলে আবার ঝামেলা করবেন। টি সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখন টি তো কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে পি প্লাস কিউ কস আলফা যদি পজিটিভ হয় এক্সও পজিটিভ হবে, পি প্লাস কিউ কস আলফা যদি নেগেটিভ হয় তাহলে এটাও নেগেটিভ হবে। এটা বুঝবেন কিভাবে? খালি কিউ কস আলফাটা বের করেন। কিউ এর মান কত 18, কস 120 মানে নেগেটিভ 9, তাহলে এটা হচ্ছে 6 প্লাস অফ মাইনাস 9, তার মানে 6 মাইনাস 9 মানে নেগেটিভ 3, তার মানে এক্সটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ আমি যদি আপনাকে এবার এই পুরো জায়গাটুকুর সামারি বলি, সামারিটা হচ্ছে এরকম স্থূল কোণের ক্ষেত্রে কিউ কস আলফা যদি পি এর চেয়ে বড় হয়ে যায়, এই যে এটা দেখেন কিউ কস আলফা আর পি, এটা যদি কিউ কস আলফা এবং পি এটার ফলাফল যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এক্স হবে নেগেটিভ। এই টার্মটা আপনাকে একটু ভালো করে মাথার মধ্যে গেঁথে নিয়ে অঙ্ক করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা একটু চেক করে নেওয়া লাগবে। এটা কি সকল ক্ষেত্রে এরকম ঝামেলা হয়? আমি আপনাকে দেখাই দিই, সব ক্ষেত্রে কি এই ঝামেলা হয়? ধরেন একটা সূক্ষ্ম কোণে রওনা দিছেন, ঝামেলা আছে? নাই। সমকোণে রওনা দিছেন, ঝামেলা আছে? নাই। স্থূল কোণে রওনা দিছেন, ঝামেলা শুরু হয়েছে। স্থূল কোণে রওনা দিছেন, ঝামেলা শুরু হয়েছে। তাহলে একমাত্র এই স্থূল কোণের ক্ষেত্রে এই ঝামেলাটা আপনাকে একটু সলভ করে নিতে হবে, এর বিকল্প কোনো অপশন আমাদের হাতে খোলা নাই। তাহলে এখান থেকে দেখলেন এক্সটা অবশ্যই নেগেটিভ। তাহলে এক্স যদি নেগেটিভ হয় তাহলে সে কিভাবে পৌঁছাবে? ইউ নো বেটার। তার মানে উনি পৌঁছাবেন এরকম নেগেটিভ ভাবে। তাহলে রওনা দিবেন কিভাবে? আপনি এখন ধাপধুপ করে সেই গল্প করে নেন।
এই যে শেষ। তাহলে এবার আসি বাচ্চা, এবার তাহলে আমরা বলতে চাচ্ছিলাম এইটা হচ্ছে আমাদের পি, এইটা হচ্ছে আমাদের কিউ, এইটা হচ্ছে আমাদের আর, এইটা হচ্ছে আমাদের আলফা, যেটা আমাদেরকে বলে দিল এটা হচ্ছে 120 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের থেটা, আমরা এটা জানি না। এবার যদি আমরা একটু অঙ্কের দিকে নজর দেই, আমাদেরকে কি কি বলেছিল, কখন, তার মানে এই যে ওপারে পৌঁছাতে কত সময় লাগবে, কত বেগ নিয়ে, তার মানে এই যে আর এর মানটা কত এটা বের করতে বলেছে, আর এর মানটা বের করতে বলেছে, কত দূরত্ব অতিক্রম করে, কত দূরত্ব অতিক্রম করে, তার মানে এই যে জেড এর মানটা কত এটা বের করতে বলেছে, এই জেড কত এটা বের করতে বলেছে, যে জেডটা কত এটা বের করতে বলেছে। যদি বলতো তীর বরাবর কত দূরত্ব অতিক্রম করে, যদি অ্যাড করতাম, এর সাথে একটু আমি অ্যাড করে দিলাম, যদি বলতো তীর বরাবর কত দূরত্ব অতিক্রম করে, তাহলে আপনি কি করতেন, এই যে তীর বরাবর যে অতিক্রান্ত দূরত্ব আছে এইটা নিয়ে আপনি তাহলে কথা বলে ফেলতেন, এই যে এইটা কত হতো এটা বের করার চেষ্টা করতেন, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই তখন আমরা অঙ্কও করে ফেলতে পারতাম। এটা ডি হয়ে যেত, এই যে দেখেন এটা ডি হতো, আর এই যে দেখেন এটা এক্স হতো, এইখান থেকে এক্স এর মানও বের করে ফেলতে পারতাম। আমরা জানি এক্স এর ভ্যালু এখানে এমনি নেগেটিভ আসছে, এটা দেখাই যাচ্ছে। তো এবার বাচ্চা আমরা সেই জন্য এক্সট্রা ওই এক্স ডি এগুলো এঁকেছি, বাট এখানে আমাদের অ্যাকচুয়ালি আস্কিং ছিল জেড এবং হচ্ছে কোনটা টি। তাহলে আমি মনে হয় আর কোনো কিছু গল্প বলতে চাচ্ছি না। টি সমান তাহলে আমরা কিভাবে আগাতে পারি, এটা যদি বলতে চান যে টি কিভাবে বের করব, তাহলে টি সমান হচ্ছে ডি যেহেতু দেওয়া আছে ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। আশা করছি দুনিয়ার সব মান এখানে দেওয়া। এরপরে বাচ্চা এই জেড বের করার জন্য, এই যে দেখেন এই জেডটা যদি আমি বের করতে চাই তাহলে পারে আপনাকে এখন অনেকভাবে অঙ্ক করতে হয়েছে। এই টি জানা আছে ভালো কথা, টি জানা থাকলো, এবার জেড বের করতে গেলে জেড সমান আপনি কি বলবেন, আর ইন্টু টি, আর আর সমান কি বলবেন, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। মাশাল্লাহ জেড বের হয়ে গেছে, আশা করছি কোনো প্রবলেম তৈরি করছেন না। তাই এখান থেকে তো অঙ্ক হয়ে গেল। আর ওই যে বলেছিল কত বেগ নিয়ে, ওটা তো আর বের করতেই হতো, আর কেমনে বের করবেন, আর বের করার এটা একটা ওয়ে, আর বের করার আর একটা ওয়ে আছে, সেই ওয়েটাও আমরা একটু দেখে নেই। আর বের করার আর একটা ওয়ে আছে, একটু খেয়াল করে দেখেন তো আলফার ভ্যালু আমরা জানি কিনা। আলফার ভ্যালু যদি আমরা জানি তাহলে আর বের করার জন্য এইখান থেকে দেখেন কিউ সাইন আলফা সমান আর সাইন থেটা, কিন্তু এই থেটার মানও লাগবে। তাহলে এই আর বের করার জন্য এই যে ফর্মুলা দেখতে পাচ্ছেন এটার আর কোনো বিকল্প অপশন আমাদের কাছে থাকলো না, এটা দিয়েই আপনাকে এখন আর বের করে নেওয়া লাগবে, আর কিছু করার নেই। বুঝাতে পারলাম? তাহলে এইখান থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই ধরনের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আমাদেরকে আর কখনো ভোগাবে না। তাই আমি আরেকবার একটু শেষ করার আগে একটু জাস্ট রিক্যাপ দিয়ে দিচ্ছি। যদি কখনো সূক্ষ্মকোণ সমকোণ এগুলো থাকে প্যারা নেই, কিন্তু যদি স্থূলকোণের কথা থাকে, যদি কখনো স্থূলকোণের কথা পান খুবই সাবধান, খুবই সাবধান, খুবই সাবধান। স্থূলকোণ হইলে কিন্তু কখনো কখনো এইভাবে যায়, কখনো কখনো এইভাবে যায়। যেমন আমি দেখেন আপনাকে অঙ্ক দিয়েছিলাম যেখানে আপনার এক্সট্রা নেগেটিভ হয়ে বসে গেছিল এবং সেই অঙ্ক আপনি করেছেন। তাই সো এই জায়গাগুলোর প্রতি একটু সচেতন থাকলে স্রোত নৌকার কোনো অঙ্কে আর একদমই আটকাবে না। এই অঙ্কগুলো একটু নিজে নিজে করবেন, দেখবেন সব অঙ্ক খুবই সহজ মনে হচ্ছে। ভেক্টর চ্যাপ্টারের একদমই কন্টিনিউয়াস একটা প্রসেস আছে। তো সেই কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে পরীক্ষা যখনই হবে এখান থেকে স্রোত নৌকার অঙ্ক বারবার আসবে। তো এই স্রোত নৌকার অঙ্কের একটা সুন্দর ডেমনস্ট্রেশন এবার আমরা রিপ্রেজেন্ট করতে চাই। তাহলে আসেন তো দেখি এই স্রোত নৌকার এই সুন্দর অঙ্কটা আমাদেরকে কি বলে। এই ম্যাথটা কিন্তু খুবই সুন্দর। আপনি এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে পড়তে গেলে যত বেশি পড়বেন আপনি তত বেশি আবেগ আপ্লুত হয়ে যাবেন। আপনি একটু ঠান্ডা মাথায় পড়তে শুরু করেন, দেখেন মজা লাগবে। একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। সুন্দর কথা এটা। তার মানে স্রোতের জন্য নৌকা যে বেগ পাবে সেটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। মাঝি এত কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিবে। এটা হচ্ছে মাঝির বা বোট ভেলোসিটি ডিউ টু ইঞ্জিন। কত টাইমে রিভার
ক্রস করবে এটা বলে দিল 1.5 আওয়ারে রিভার ক্রস করবে। তীর বরাবর, এটা সবচেয়ে 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 ক্রুশাল লাইনগুলোর মধ্যে একটা। তীর বরাবর স্রোতের দিকে 18 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, খুবই ক্রুশাল লাইন। অ্যালং দ্য ব্যাংক টুয়ার্ডস দ্য কারেন্ট ইট কাভার্স এ ডিস্টেন্স অফ 18 কিলোমিটার। প্রশ্ন করেছে মাঝি কোন দিকে রওনা দিয়েছিল, ইন হুইচ ডিরেকশন দ্য বোটম্যান স্টার্টেড। খুবই প্রবলেমেটিক জোন হয়ে গেল যে, খুবই প্রবলেমেটিক জোন হয়ে গেল যে, এই প্রবলেমেটিক জোন বেশ ভালো সালো প্রবলেমেটিক জোন হয়ে গেল। দেখেন, যদি কখনো মাঝি এরকম করে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে স্টার্ট করে অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে স্টার্ট করে, তাহলে সে কখনো রিভার ক্রস করবেই না, আপনাকে পড়ানো আছে। যদি সে অ্যাকিউট অ্যাঙ্গেল সূক্ষ্ম কোণে স্টার্ট করে, রাইট অ্যাঙ্গেল সমকোণে স্টার্ট করে, ইভেন অবটিউজ অ্যাঙ্গেল স্টার্ট করে, এক্স মে বি পজিটিভ। তাহলে এক্স পজিটিভ এটা খালি মিন করে না যে আলফা বা স্টার্টিং অ্যাঙ্গেল এটা অ্যাকিউট হবে, অ্যাকিউট রাইট অবটিউজ সবার জন্য হয়। আর অবটিউজ অ্যাঙ্গেলের ক্ষেত্রে মাঝে মাঝে আবার কি হয়, এক্স নেগেটিভও হয়। এ তো খুবই প্রবলেম। তাহলে এক্স পজিটিভ বলেছে, তার মানে প্রবাবল সেক্টর 3টা। এক্স যদি নেগেটিভ বলতো, প্রবাবল সেক্টর একটা ছিল, একদম ধুমায়া বলে দিতাম আলফা 90 ডিগ্রির চেয়ে বড় হবে। বাট এবার তো আমাদের সম্ভাব্য সেক্টর হয়ে গেছে 3টা। আলফা হতে পারে অ্যাকিউট, হতে পারে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ, হতে পারে অবটিউজ বা স্থূলকোণ। একটা প্যারায় ফেলে দিল না, একটা বড় সড়ো প্যারায় ফেলে দিছে বাচ্চা আমাদেরকে। তাই আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড কোনো কথা বলতে পারবো না, আমাদেরকে একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সেরে তারপর কথা বলতে হবে। এটা একটা বিরক্তিকর ইস্যু আমাদের তৈরি করে দিল। তাহলে আসেন দেখি, এখন আমরা পরের অংশের পরে দেখছি যে অপোজিট ডিরেকশনে যদি যেতে কি হতো। এটা তো আপনি বুঝছেনই যে এটা অবটিউজ অ্যাঙ্গেলে যাবে, এটা বুঝাই যাচ্ছে এক্স নেগেটিভ হবে। তো এটা খুব সহজ ইস্যু, বাট প্রথমটা সহজ ইস্যু না, প্রথমটা আপনার ক্যালকুলেটিভ ইস্যু। প্রথমটা আপনাকে ক্যালকুলেট করতে হবে আগে, তারপর আপনি সব কথা বলতে পারবেন। তাহলে এইটা আমরা একটা রিভার বা নদীর কথা বলছি। এই রিভারের উইথ কত, এটা আমাদের আস্কিং। আমরা এবার একটু এক্সিস দুইটা এঁকে নেই। এটা হচ্ছে উইথ বা প্রস্থ, এইটা হচ্ছে ব্যাংক বা তীর। তাহলে এইটা হচ্ছে ব্যাংক বা তীর, আর এইটা হচ্ছে উইথ বা প্রস্থ। উইথ বা প্রস্থ। এবার প্রবলেম হচ্ছে, আমি আপনাকে এটুকু বলতে পারছি এখন এই মোমেন্টে যে এই দিকে যদি স্রোত প্রবাহিত হয়, আমরা স্রোতের দিকটা এটা যদি ধরে নেই যে এটা হচ্ছে আমাদের স্রোতের দিক, ভালো কথা। আপনি যদি এই রকম করে এইটা যদি স্রোতের দিকে রওনা দিয়েই ফেলেন, এই যে এরকম করে ধরেন স্রোতের, এটা হচ্ছে স্রোতের কারণে নৌকার বেগ। এখন পজিটিভ এক্স এর জন্য অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল যে কোনো অ্যাঙ্গেলে স্টার্ট করা যায়। এখন এই অ্যাঙ্গেল বের না করে তো আমি কোনো কথা বলতে পারবো না বাচ্চা। তাই এই ম্যাথটা একটু ম্যাচিওরড বাচ্চার জন্য, যে বাচ্চা এর আগের ম্যাথগুলো খুব সুন্দর করে করে আসছে। এর আগে আমি আপনাকে এরকম অনেক অনেক ম্যাথ করিয়েছি, তো এরকম ম্যাথের মতো এই ম্যাথটা পাওয়া গেছে যে এখানে ওই সব ম্যাথের ম্যাচুরিটি অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে এবার আসেন তো বাচ্চা, আমি বারবার করে বলেছি স্রোতের কারণে নৌকার বেগ যদি পি হয়, তাহলে এইটা হচ্ছে পি কস 0 ডিগ্রি। তাহলে এই দিকে হচ্ছে পি সাইন 0 ডিগ্রি, এই দিকে হচ্ছে কিউ কস আলফা। নৌকার কারণে বা মাঝির কারণে নৌকার বেগ যেটা, এটা হচ্ছে কিউ সাইন আলফা। এটার রেজাল্টেন্ট ভেলোসিটি বা লব্ধি বেগ যদি হয়, তাহলে এইটা হচ্ছে আর কস থেটা, এইটা হচ্ছে আর সাইন থেটা। আমি আপনাকে এত দিন ধরে এতগুলো অঙ্ক করানোর পর এই অঙ্ক করছি, তা আপনার কাছে আমি এক্সপেক্ট করছি যে আপনি এই পরিচিতিগুলো আপনার কাছে খুবই ক্লিয়ার। পি হচ্ছে স্রোতের কারণে নৌকার বেগ, কিউ হচ্ছে ইঞ্জিনের কারণে বা মাঝির কারণে নৌকার বেগ, আর হচ্ছে তাদের লব্ধি বেগ, এবং এটার জেনারেল ফরম্যাট এরকম এরকম কোটি কোটি অঙ্ক আপনি দেখে আসছেন আমাদের এর আগের অঙ্কগুলোতে। তাহলে এবার আপনি আসেন
এবার আমরা একটু ক্যালকুলেশনের দিকে যাব, এবার আমরা একটু হিসাব নিকাশের দিকে নামবো। হিসাব নিকাশের দিকে যদি নামি তাহলে নদীর প্রস্থ বের করতে হবে, বাট এটার সময় কত লাগবে এটা কিন্তু ওরা বলে দিয়েছে। এই প্রস্থটা বের করবেন, খুবই ভালো কথা, বাট নদী অতিক্রম করতে কত সময় লাগবে এটা ওরা বলে দিয়েছে। পি দিয়ে দেওয়া, কিউ দিয়ে দেওয়া, সব দিয়ে দেওয়া। এখন আসেন বাচ্চা, আমরা সর্বপ্রথম তাহলে আলফাকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে আলফাটা কেমন হবে। যেহেতু এক্স দেওয়া আছে, যেহেতু এক্স দেওয়া আছে, তাহলে আমরা জানি এইটি এক্স এর সাপেক্ষে কিভাবে ডিফাইন্ড হয়। এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ কোসাইন আলফা। আমরা পড়ে আসছি বাচ্চা, দেখেন আপনাকে আমি কত ভালোভাবে এই জিনিসগুলো পড়ায় আসছি। আপনি একটু জাস্ট ঠান্ডা মাথায় দেখেন যে আমি আপনাকে এগুলো দিয়ে বলে আসছি যে এই কয়টা জিনিস জানলেই হবে। এই দেখেন স্টার মার্ক করে দিয়ে আসছি আপনাকে। এই দেখেন টি ইজ ইকুয়াল টু, এই দেখেন কত সুন্দর করে আমি আপনাকে এগুলো ডেমনস্ট্রেট করে আসছি। টি ইকুয়াল টু এক্স বাই এই যে পি প্লাস কিউ কস আলফা, আমি এইটা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, তাহলে আসেন দেখি আমরা এটার অ্যাপ্লিকেশন এনশিওর করছি বাচ্চা। আসেন আমরা এটার অ্যাপ্লিকেশনে যাই। তো এখান থেকে এই এক্সটা পজিটিভ বলে কত না বিপদ আমাদেরকে করে দিছে। তাহলে এখান থেকে পি প্লাস কিউ কস আলফা, এইটা হচ্ছে এক্স বাই টি, এক্স বাই টি। তাহলে এখান থেকে কিউ কস আলফা, কিউ এর ভ্যালু আমাদের কাছে আছে, আমি তাই একটু ভ্যালুটা বসাতে চাই। আমি ভ্যালুটা বসাতে চাই। কিউ হচ্ছে এই যে মাঝি যেটা 10, সেটা। এক্স হচ্ছে ওই যে স্রোতের দিকে, স্রোতের দিকে, তাই পজিটিভ 18। টি হচ্ছে 1.5, আর এই পি ওপারে যে বিয়োগ হয়ে যাচ্ছে, এই পি ওপারে যে বিয়োগ হয়ে যাচ্ছে, যেটা ছিল 5। এই জায়গাটার জন্যই ওয়েট করে আছি বাচ্চা, বিশ্বাস করেন এটুকুই আপনার অঙ্ক, এটাই আপনার ম্যাচুরিটি। এবার একটু ভালো করে দেখেন তো বাচ্চা, 18 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই 1.5, এটার ভ্যালু হচ্ছে 12। 12 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 7। 7 বাই 10, এটা একটা পজিটিভ ইস্যু। কস আলফা পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে পারে কখনো কি পজিটিভ হইতে পারবে? কস আলফা পজিটিভ হয় কোথায়? প্রথম চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে। আপনাকে তো এই কন্ডিশন আমরা বলেই আসছি। আলফা কত হতে হবে? আলফা হবে 0 থেকে 180-র মধ্যে। দেখেন এই সব কন্ডিশন আপনার কাছে ক্লিয়ার করা। এই যে দেখেন আলফার ভ্যালু কেমন হবে? 0 থেকে 180-র মধ্যে। তার মানে আমাদের প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে খেলা। তাহলে কোসাইন আলফা যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই এটা প্রথম চতুর্ভাগ নিয়ে কথা বলছে। তার মানে আলফা ডেফিনেটলি কোথায় আছে? আলফা আছে হচ্ছে প্রথম চতুর্ভাগে, মানে এটা অ্যাকিউট অ্যাঙ্গেল। এই জায়গাটুকুই আমার প্রশ্ন ছিল। তার মানে এটা যে অ্যাকিউট অ্যাঙ্গেল হবে এটা এনশিওরড। ধরেন এইটা 1.5 না হয়ে 9 আছে, তাহলে 18/9, 18/9 হলে এটা কত হবে? 2। 2 - 5, এটা কত হবে? -3। -3/10 cos আলফা সমান নেগেটিভ, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে মানে আলফা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। তো এইটুকু ম্যাচুরিটি লাগবে বাচ্চা। তো এখান থেকেই আমরা বুঝে গেছি যে আমাদের আলফা হবে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। সেই অ্যাকিউট অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করার জন্য উঠে পড়ে লেগেছি। তাহলে 10 cos আলফা, এটা সমান হচ্ছে 12 - 5 মানে 7। তাহলে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 7/10। তাই আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 7/10। এইটা হচ্ছে 45.57 ডিগ্রি। তাহলে কোন দিকে রওনা দিয়েছিল এটা কিন্তু বের হয়ে গেছে। কোন দিকে রওনা দিয়েছিল এটা কিন্তু বের হয়ে গেছে। আমাদের কিন্তু একটা গল্প হয়ে গেছে। তার মানে এটা 45 ডিগ্রি কোণে রওনা দিছিল। এইরকম পৌঁছাইছে কোন জায়গায়, এটা যদি আপনি এখন না বলতে পারেন তাহলে তো একটু বিপদ হয়ে যাবে, তাহলে তো বড় সড়ো বিপদ হয়ে যাবে আপনার। তাহলে এই হচ্ছে আপনি এই যেখানে যে পৌঁছাইছেন এইটা হচ্ছে সেইটা। তাহলে এইটা ছিল আপনার সেই পি,
যেটার মান ছিল 5 কিলোমিটার পার আওয়ার, এইটা হচ্ছে কিউ যেটা ছিল 10 কিলোমিটার পার আওয়ার, এইটা হচ্ছে আর। এই অ্যাঙ্গেলটা আলফা যে কোণে সে রওনা দিয়েছিল, মানে স্টার্টিং অ্যাঙ্গেল। এইটা হচ্ছে থেটা যেটা তার রিচিং অ্যাঙ্গেল। তাহলে প্রশ্ন ছিল সে কত অ্যাঙ্গেলে স্টার্ট করেছিল, সেটা আমরা পেয়ে গেছি। তার সাথে নদীর প্রস্থ কত, উইথ কত, এটা বের করতে বলেছে। এইটা বাচ্চা আমার আর কিছু বলার আছে? নদীর উইথ কত এটা বের করার জন্য আপনি কি আমার সাথে কথা বলবেন এটা নিয়ে? নদীর উইথ কত এটা বের করতে বলেছে। তাহলে উইথ হচ্ছে এই যে ডি যেটা, সেটা বের করতে হবে। তাহলে এই ডি এটা যদি আপনি বের করতে চান, তাহলে সম্ভবত আমরা ইজিলি আপনাকে বলতে পারি, এগেইন আমরা ডি বের করতে চাচ্ছি, টি তো দেওয়া আছে। তাহলে টি এটা সমান কি বাচ্চা? ডি ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। তাহলে এখান থেকে আপনি ইজিলি বলতে পারছেন ডি সমান হচ্ছে টি ইন্টু কিউ সাইন আলফা। সব মান আপনার কাছে আছে, আপনি সবগুলো মান একটু করে বসায় নেন, তাহলে উত্তরটা আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের অঙ্ক হয়ে গেল। টানাও। তাহলে এর পরের অঙ্কটা, এর পরের অংশটুকু আপনি করবেন, এবং এই পরের অংশটুকুতে আমি আপনাকে হেল্প করে দিচ্ছি। আপনি ঠান্ডা মাথায় দেখেন, স্রোতের বিপরীত দিকে 3 কিলোমিটার, জাস্ট এই এক্স যেটা, এই এক্স যেটা, এটা যেখানে 18 হয়েছিল পজিটিভ 18, ওইটা কি হবে? নেগেটিভ 3, ওইটা হবে নেগেটিভ 3। তাহলে ও যদি নিজেই নেগেটিভ হয়, নেগেটিভ নেগেটিভ মিলে যে আবার নেগেটিভ আসবে, এটা নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। তার মানে আলফা হবে অবটিউজ অ্যাঙ্গেল। আপনি করে দেখেন, এটা অবশ্যই অবশ্যই অবটিউজ একটা অ্যাঙ্গেল আসবে। ঠিক আছে? তাহলে এইটুকু আপনার কাজের জন্য দিয়ে দিলাম, যে এই স্রোতের বিপরীত দিকে যদি হয় তাহলে কেমন হবে এটা করবেন। তাহলে আপনার জন্য আমি রেখে দিলাম কোনটা? এই যে এইটা, স্রোতের বিপরীত দিকে যেটা হয় তাহলে পারে আপনি কিভাবে সলভ করবেন এটা আপনার জন্য থাকলো। এই যে এটা, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ডিসটেন্স। ভেবেন না আমি সহজটা করে দিয়েছি, আমি ঝামেলার তারটা করে দিয়েছি, কারণ আমার 3টা পসিবিলিটি ছিল, আমি ছবি আঁকতে পারছিলাম না। বাট অপোজিট দিকে গেলে একটাই পসিবিলিটি, সেটা হচ্ছে আলফা অবশ্যই 90 এর চেয়ে বড়। তারপর আপনি ধুমায় আলফা 90 এর চেয়ে বড় একে ছবি এঁকে ফেলে অঙ্ক করে ফেলতে পারবেন, কোনো রকম কোনো প্যারা নাই। শুধু এক্স এর ভ্যালু কি করবেন? নেগেটিভ বসাই দিবেন। তাহলে একটা ম্যাচিওরড মানুষের মতো অঙ্ক পাওয়া গেল। আশা করছি এই অঙ্কটুকু করার পর আপনি আবারও নতুন করে ভাবতে শিখবেন, যেটা আপনার ইনহেরিটেন্ট প্রপার্টি। আপনাদের এই ইনহেরিটেন্ট প্রপার্টিটুকু জেগে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা ভেক্টর চ্যাপ্টারের নদী এবং নৌকাকে নিয়ে একটা খুবই কনসেপচুয়াল প্রবলেম সলভ করতে চাই। যে কনসেপচুয়াল প্রবলেম সলভ করতে চেয়ে আপনার অবশ্যই অবশ্যই পরীক্ষার হলের সেই গরম মোমেন্টেও মাথা ঠান্ডা রাখা জরুরি, যেটা ছাড়া হয়তো দেখা গেল পরীক্ষার হলটা কেমন যেন বিগড়ে গেল। তো আমরা এইরকম একটা প্রবলেম এইখানে নিয়ে এসেছি, আমরা প্রবলেমটা সলভ করতে চাচ্ছি। আসেন দেখি প্রবলেম সলভ করি আমরা আল্লাহর নাম নিয়ে। তো দেখেন এখানে বলা হচ্ছিল স্রোতহীন অবস্থায়, এটা কিন্তু খুব সুন্দর একটা ডেটা। আচ্ছা, একাধিক ভেক্টর না থাকলে রেজাল্টেন্ট বা লব্ধি, এটা নামের কি কোনো এক্সিস্টেন্স আছে? ধরেন আপনাকে বলা হলো একাধিক ভেক্টর নামের কোনো গল্প নাই আপনার কাছে, একটাই ভেক্টর আছে। তাহলে একটাই ভেক্টর থাকলে কি কখনো রেজাল্টেন্ট বা লব্ধি হয় বাচ্চা? ডেফিনেটলি হয় না। একটা ভেক্টর থাকলে কখনোই আপনি এটাকে লব্ধি বলতে পারেন না, ও তো একাই। রেজাল্টেন্ট বা লব্ধি হয় যখন মোর দ্যান ওয়ান ভেক্টর হয়। তার একটা নদীতে স্রোত নাই, মাঝি যেদিকে খুশি সেদিকে যাবে, এটাই ইঞ্জিনের কারণে নৌকার বেগ, বৈঠার কারণে নৌকার বেগ, এটাই সাঁতারুর প্রকৃত বেগ। এই তো, এর বাইরে কিছু না। কিন্তু যখনই স্রোত থাকবে, তাহলে সে বৈঠা দিয়েও ঠেলছে, আবার স্রোতও তাকে ঠেলছে, তখন কি তৈরি হবে? তখন তৈরি হবে যেটা, সেইটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট বা লব্ধি। বুঝা গেল বাচ্চা? আসেন দেখি এইটা দিয়ে তাহলে আমরা এখানে একটু সামনে আগাবো। তাহলে আমাদেরকে বলছিল আমাদের একটা নদী যদি স্রোতহীন হয়, আমাদের এক্সিস সিস্টেম তো লাগবেই। আমরা এখানে মনে করে নিচ্ছি এইভাবে স্রোত প্রবাহিত হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাংক বা তীর, আর এই হচ্ছে উইথ বা প্রস্থ। এবার সবার আগে খেয়াল করেন,
সবার আগে নোটিসেবল ফ্যাক্ট হচ্ছে আমাদের এইখানে নদীর প্রস্থ যেটা সেটা দেওয়া 100 মিটার নদীর প্রস্থ, এটা দিয়ে দেওয়া। এবার একজন সাঁতারু স্রোতহীন অবস্থায় এই নদীটা অতিক্রম করবে। দেখেন বাচ্চা, তিনি যদি এদিকে যান যেতে পারবেন, এদিকে চাইলে যেতে পারবেন, এদিকে পারবেন, এদিকে পারবেন, এদিকে পারবেন, যে কোনো দিকে পারবেন। কিন্তু যখন বলা না থাকে যে তিনি কোন দিকে যাবেন, তখন আপনি ধরে নেবেন তিনি লম্বভাবে যাবেন। তাই আপনি এখান থেকে ধরে নিচ্ছেন তিনি লম্বভাবে যাবেন। স্রোত তো নাই, তাহলে স্রোত না থাকলে এটাই হচ্ছে মূলত মূল সাঁতারুর যে বেগ, সেইটা এটাই সাঁতারুর বেগ বাচ্চা, এটাই সাঁতারুর বেগ। এই ডি যেটা নদীর প্রস্থ, এটা বলে দেওয়া আছে 100 মিটার। এবার এইটাকে ক্রস করতে সে সময় নিয়েছে কত, এটাও বলে দেওয়া আছে, এটা হচ্ছে 20 মিনিট। তার মানে এই কিউ এর ভ্যালু কত এটা পাওয়া গেল। এস সমান ভিটি, তাহলে ভি সমান এস বাই টি। এস হচ্ছে 100 আর টি হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 5 মিটার পার মিনিট। এটা হচ্ছে তার অরিজিনাল ভেলোসিটি, যেটাকে আমরা সাঁতারুর প্রকৃত বেগ বলে ডাকি। এবার বাচ্চা ডি তো সেই 100ই আছে, ডিটা সেই 100ই রয়েছে, বাট একটু ঝামেলা হয়েছে, স্রোত থাকার কারণে তার যেতে একটু বেশি সময় লাগছে। তার মানে এবার তার 25 মিনিট সময় লাগছে। তাই তার লব্ধি বেগ বা রেজাল্টেন্ট ভেলোসিটি কত এইটা আপনি বুঝতে পারছেন। কোন দিকে না বললে তো আমি বুঝতেই পেরেছেন আমি এটা নিয়েই কথা বলবো, এটাই স্বাভাবিক। তো এটাকেই আমি সেই আর বলে ডাকছি। সেই আর এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। সে আর হচ্ছে ওই যে ভি সমান এস বাই টি, এস হচ্ছে 100, টি হচ্ছে 25, তাই 4 25 100, তাই এটা হচ্ছে 4 মিটার পার মিনিট। ডান। এবার বাচ্চা আমার সাথে একটু কথা বলেন, এইটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে তিনি রওনা দিয়েছিলেন কোন দিকে সেটা আপনি বুঝতে পারছেন। এই যে, তাহলে এইটাকে আমরা পি বলছিলাম, এইটাকে আমরা কিউ বলছিলাম, এই অ্যাঙ্গেলগুলোকে, এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা বলছিলাম, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা, যেটা এই যে ঠিক ওপারে পৌঁছায় যাওয়ার জন্য আমরা বলতে পারলাম। ওকে, ডান। এবার তাহলে এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন ছিল, আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল যে সেটা হচ্ছে স্রোতের বেগ কত। বাচ্চা এটা নিয়ে তো আমি কথা বলতে খুবই নারাজ। এই দেখেন একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যায়, এই দেখেন একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যায়, একটা সমকোণী ত্রিভুজ, জাস্ট একটা সমকোণী ত্রিভুজ, আর কিচ্ছু না। খেয়াল করে দেখেন একটা সমকোণী ত্রিভুজ পাওয়া গেছে। এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কথা বলেন। এই সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে আপনি বলছেন পি, এই বাহুটাকে বলছেন আর, আর এই বাহুটাকে বলছেন কিউ। আপনার আর এর ভ্যালু জানা, কিউ এর ভ্যালু জানা, পি এর ভ্যালু জানতে বলছে। এবার যদি আপনি এইটা না পারেন আমার কিচ্ছু করার নাই। তাহলে কিউ স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাই এখান থেকে আমরা আপনাকে বলতে পারছি পি সমান রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে কিউ এইটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 4, তাইলে অনুপাত বলে এটা 3ই হবে। ডান। প্রথম অংশ ডান, স্রোতের বেগ কত। এবার দ্বিতীয় অংশে বের করতে বলেছে যে আলফাটা কত এটা বের করতে হবে। তাহলে এটা দেখো পি কস 0 ডিগ্রি, দ্যাট মিনস পি সাইন 0 ডিগ্রি, দ্যাট মিনস 0, কিউ কস আলফা, কিউ সাইন আলফা, আর কস থেটা, আর সাইন থেটা। ওহ, সুন্দর। এইবার আমাদের প্রশ্ন হচ্ছে আলফা কত, ডি দেওয়া আছে। তাই আমরা অনেকেই এবার খুবই উৎসাহিত হয়ে একটা কাজ করব। সেই উৎসাহিত হয়ে যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, ভাই যেহেতু টি দেওয়া আছে এটার সাথে আপনি একটা খুব অমর বাণী শিখাইছিলেন, এটা হচ্ছে ডি ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। ফিনটাস্টিক ভাই,
দেখেন আলফা বের হয়ে গেছে। তাহলে এখান থেকে ভাই দেখেন আমি এখন কি করব, এটা হচ্ছে সাইন আলফা, এইটা সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই 80, নিচে নেমে চলে আসলো। তাহলে এটা হচ্ছে কিউটি। ভাই সবগুলোর মান দেওয়া আছে জানেন, এখন খালি মানটা বসাবো ভাই। তাহলে আলফা এটা সমান হচ্ছে সাইন ইনভার্স, ডি এর মান দেওয়া ছিল ভাই 100, কিউ এর মান আপনি নিজে এখান থেকে দেখছেন ভাই। এই কিউ এর মান কত ছিল, এই কিউ এর মান হচ্ছে 5 ভাই 5। তাহলে কিউ এর মান হচ্ছে 5। আর স্রোত থাকাকালীন সে কিভাবে রওনা দিছিল সেটা আপনি দেখছেন ভাই। আলফা হচ্ছে কত এটা আমরা বের করতে চাইছি, বাট সেই নদীর এই যে টি যেটা সময় লাগছিল কত, এই যে যখন আলফা কোণে রওনা দিছে সময় লাগছে ভাই 25 মিনিট। এই দেখেন 25 মিনিট সময় লাগছে, এই 25 দিয়ে গুণ করে দেন ভাই। তাহলে 100/125 সাইন ইনভার্স করেন ভাই, আপনার অঙ্ক হয়ে গেছে। এই তো টাটাও। যারা আবার অ্যান্সার বের করেন না তারা তো আরো আলটিমেট এই জায়গায় থেকে যাবেন যে ইয়েস আমার অঙ্ক হয়েছে। আসেন দেখি কি হয়। শিফট সাইন 100 ডিভাইডেড বাই 125, একটা বিশাল বড় ঝাটকা খেতে যাচ্ছেন। 53.13 ডিগ্রি। ও মোর খোদা, আপনি না কইলেন এটা 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে, তাছাড়া এমনি যাবে না। আর এইটা না 53.13 ডিগ্রি দিয়ে ফেলাইলো, সমস্যা। আচ্ছা দেখি আর কোনো অপশন আছে কিনা একটু খোঁজার চেষ্টা করি, তারপর কথা বলি। এবার এইখানে বলা যায় পি প্লাস কিউ কস আলফা সমান আর কস থেটা। পি প্লাস কিউ কস আলফা সমান আর কস থেটা। থেটার মান 90 ডিগ্রি, কিছু একটা লোডিং। দেখি না ট্রায়াল অ্যান্ড এরর ফেজে চালাই, দেখি কি হয়, পরবর্তীতে ডিসিশন নিব। পি প্লাস কিউ কস আলফা সমান হচ্ছে আর কস থেটা। ওই যে বাচ্চা, এই যে পি প্লাস কিউ কস আলফা আর কস থেটা। এখন আসে বাচ্চা, পি এর মান কত ভাই, আমরা তো পারি পি এর মান, আমরা তো বের করছি ভাই। পি এর মান 3, সুন্দর। কিউ এর মান কত ভাই, 0 তো বাচ্চা 5। এই যে ভাই পি এর মান হচ্ছে 3 আর কিউ এর মান হচ্ছে 5, আমরা বের করছি ভাই। আর এই আলফাটা আমরা জানতে চাইছি, আর এটা হচ্ছে cos 90 ডিগ্রি। তাহলে এখান থেকে cos 90 এর মান তো 0, তাহলে 5 cos আলফা এটা সমান হচ্ছে -3। ওটা 0 আর 3 ওপারে যে বিয়োগ হয়ে গেছে। তাহলে এখান থেকে cos আলফা এটা সমান -3/5, সামথিং সামথিং ফিশি। cos আলফা নেগেটিভ, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ কোন স্থূলকোণ হতে যাচ্ছে। কি একটা বিপদ। 3 ডিভাইডেড বাই -3/5, 126.87। এইটা তো ভাই আসলেই 90 এর চেয়ে বড় হইল। সবই বুঝছি ভাই, এটাও বুঝছি এটাও বুঝছি, তো এটা সমস্যা কি হইল, সমস্যাটা কোথায় হইল? হইছে ভাই, সমস্যা হইছে, একটু দেখেন। আপনি একটু ক্যালকুলেটরটা হাতে নেন, ক্যালকুলেটরটা হাতে নিয়ে কোনো কারণ ছাড়া এই দুইটারে একটু যোগ করেন, এইটারে আর এইটারে একটু যোগ করেন, কোনো কারণ ছাড়া। সবকিছু উদ্দেশ্য নিয়ে করতে হবে এর তো কোনো মানে নেই। এই দুটোর একটু যোগ করেন। আসেন দেখি, 53.13 প্লাস 126.87। আল্লাহ, এটা 180 ডিগ্রি হয়। সর্বনাশ করেছে। এবার মনে হয় আপনি একটা কিছু বুঝতে পারবেন বাচ্চা। একটু খেয়াল করে দেখি, একটু ঠান্ডা মাথায় দেখি। আমাদের আলফা তো 0 থেকে 180-র মধ্যে ডিপেন্ড করে, তার মানে আমাদের এখানে দুইটা কোয়াড্রেন্ট সিস্টেম থাকবে 0 থেকে 180-র মধ্যে, আমরা এই কথা বলতে পারবো। তাই আমরা যদি দেখি তাহলে আমাদের দুটো চতুর্ভাগ আছে। এই দুটো চতুর্ভাগের এটা 0, এটা 180। তাহলে এইখানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই সাইন কস দুটোই পজিটিভ। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন পজিটিভ কিন্তু কস নেগেটিভ। এই জন্যে আপনারা একটা সুন্দর কথা ছোটবেলা থেকে পড়ে এসেছেন, সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থেটা সমান হচ্ছে সাইন থেটা। আল্লাহ, কিন্তু কস অফ 180 ডিগ্রি মাইনাস থেটা এটা হচ্ছে নেগেটিভ কোসাইন থেটা। এইটাই গেমটা খেলে দিছে বাচ্চা, এইটাই গেমটা খেলে দিছে। আপনি একটু ক্যালকুলেটর হাতে নেন, সাইন 30-র মান কত দেখেন।
সাইন 30 মান হাফ। সাইন 150 মান দেখেন, সাইন 150 মানও হাফ। এবার সাইন ইনভার্স হাফ দেন। আপনাকে কোনোদিন 150 উত্তর দিছে? ও দেয় নাই, ও 30 ডিগ্রি উত্তর দিছে। তার মানে ও সবসময় সূক্ষ্ম কোণটা উত্তর দেয়, মুখ্য কোণটা উত্তর দেয়, মেজর অ্যাঙ্গেলটা উত্তর দেয়। তাহলে এখানে যখন এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রি, সাইন তো কখনো আপনাকে এইটার ক্ষেত্রে মুখ্য মান দিবে শুধু, তার মানে সাইন তো সবসময় এটা দিবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যখনই আপনি কোনো কোণ বের করতে চাইবেন যে কোণটা 0 থেকে 180 মধ্যে ভেরি করে, তখন আপনার রিলায়েবল ফাংশন হচ্ছে কোসাইন। 0 থেকে 180 মধ্যে এক্সিস্ট করতে পারে এরকম একটা অ্যাঙ্গেল বের করতে হবে, এটার একদম রিলায়েবল ফাংশন হচ্ছে কোসাইন। তাই এসব ক্ষেত্রে ইট শুড বি অ্যাভয়েডেড। আমি বলছি না ইট মাস্ট বি অ্যাভয়েডেড, শুড বি অ্যাভয়েডেড, ইট শুড বি অ্যাভয়েডেড, শুড বি অ্যাভয়েডেড। তাহলে যদি আপনি ব্যবহার করতেই চান তাহলে আপনাকে খুব সচেতন থাকতে হবে। সবার আগে তার ভৌত তাৎপর্য বা ফিজিক্যাল সিগনিফিকেন্স জেনে নিতে হবে যে এখানে আমি সাইন দিয়ে কাজ করছি, অ্যাঙ্গেল দ্বিতীয় চতুর্ভাগে যেতে পারে, তার মানে এই অ্যাঙ্গেল সে সব সময় আমাকে প্রথম চতুর্ভাগের যে কোণটা দিবে সেটা দিবে, 180 থেকে বিয়োগ করে অ্যান্সার বের করে নেওয়া লাগবে। এটা খুব প্রবলেমেটিক জোন। আর এইসব ক্ষেত্রে সবসময় রিলায়েবল ফাংশন হচ্ছে কস। তাই আমরা সব সময় বলছি ইট শুড বি অ্যাপ্লাইড। আপনি এটা অ্যাপ্লাই করবেন, দেখবেন অ্যাঙ্গেল কত সহজে এখান থেকে বেরিয়ে আসে। তাই আমি আবার রিপিট করছি, 0 থেকে 180 মধ্যে কোনো অ্যাঙ্গেল বের করার জন্য সাইনের চেয়ে কোসাইন রিলায়েবল। তাই আমরা কোসাইন দিয়ে অ্যাঙ্গেল বের করার চেষ্টা করব। তা আপনাকে এরকম একটু ধাঁধায় ফেলার চেষ্টা করেছিলাম। যত যাই বলি না কেন, আপনার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আমি একটু ডেভেলপ করার চেষ্টা করেছি। এই কনসেপ্টটা ছাড়া আপনি আন্দাজে অঙ্ক করলে হয়তো অঙ্ক হয়ে যেত বাচ্চা। মাঝে মাঝে না আন্দাজে অঙ্ক হয়ে যায়, ফর্মুলা ফেললে অঙ্ক হয়ে যায়। বাট যখন কোনো অঙ্ক সত্যি সত্যি কনসেপচুয়ালি ডেভেলপ করতে হয়, তখন কিন্তু ওই জায়গায় একটু মাথা খাটিয়ে কাজ করতে হয়। আমরা সেই কাজটাই আপনাকে দিয়ে করাতে চাই, কারণ আপনার মাথাকে অলসভাবে ফেলে রাখার জন্য স্রষ্টা আপনাকে দেন নাই। এটাকে ইউটিলাইজ করেন, অসীম সম্ভাবনাময় মাথাটাকে অসাধারণ সম্ভাবনাময় রূপান্তরিত করেন, যেটা দিয়ে আলোকিত হন আপনি, আলোকিত করেন পরবর্তী প্রজন্মকে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।